Hello everyone, welcome to Walk to Serenity. আমি নদী রশিদ আমেরিকার ডিসি থেকে আপনাদের সাথে কানেক্ট হই। এভরি ফিউ উইকস আমরা এই প্রোগ্রামটা করছি। আপনারা জানেন যে এখন এই প্যান্ডেমিকের টাইমে আমরা সবাই একটা বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই ক্রাইসিসটা আসলে যে এখনকার জন্য এই ক্রাইসিস তা না, এটা আসলে আমাদের হয়তোবা নেক্সট বিগ চ্যালেঞ্জেস এমনিতেই হয়তো হিউম্যান লাইফের জন্য। তো সেটার সাথে সাথে এই প্যান্ডেমিকটা আসলে টোটাল ক্রাইসিসটাকে আমাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে আসলো, মোর এভিডেন্ট করে দিল। সো আজকে আমরা কথা বলবো লিভিং উইথ ডিপ্রেশন। আমাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এন্ড চেয়ারপারসন, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং থেকে ডক্টর মাহজাবিন হক। থ্যাংক ইউ আপা আমাদের সাথে আপনার আজকে জড়িত হওয়ার জন্য। এটা ছাড়াও আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে জড়িত হচ্ছে নওশাবা, কাজী নওশাবা আহমেদ। থ্যাংক ইউ নওশাবা। নওশাবা খুবই আমার প্রিয় আর্টিস্ট। ও একজন আর্টিস্ট, ও একজন অ্যাক্টর, ও একজন পাপেটেরিয়ান। সো নওশাবার প্রিয় পরিচয় মনে হয় পাপেটেরিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করে। থ্যাংক ইউ অল আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সো প্রথমে আমি আসলে আজকে প্রোগ্রামে আমার আপাতত আমাদের সাথে কথা বলবেনি, মাহজাবিন আপা আমাদের সাথে কথা বলবেনি। উনি একজন স্পেশালিস্ট হিসেবে কিভাবে ডিপ্রেশনটা আমাদের লাইফের একটা পার্ট, সেটা নিয়ে উনি আমাদের সাথে কথা বলবেন। আর আমি কন্ট্রিবিউট করব যে এর পেছনে যে ব্রেন সায়েন্সটা, সেটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কন্ট্রিবিউট করব। সো আপা আপনার কাছেই প্রথমে চলে যাচ্ছি। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এই স্যাডনেস আর ডিপ্রেশন, এই মন খারাপ আর মানে বিষণ্ণতা, এই দুটো বিষয়ের মধ্যে যে আমরা যে কি ডিফারেন্সটা এবং আমরা কিভাবে এটাকে মোর মানে অ্যাটেনশন দিতে পারি, অথবা কি কি সায়েন্স আছে যেটার দিকে আমাদের আসলে খেয়াল রাখা দরকার। ওকে, থ্যাংক ইউ নদী। খুব জরুরি একটা প্রশ্ন করেছেন, কারণ যেটা দেখি না আমরা কথায় কথায় কিন্তু আমরা বলি যে আমি বিষণ্ণতায় ভুগছি, আই এম ডিপ্রেসড। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় না মিনিংটা বুঝি না যে কোনটা অ্যাকচুয়ালি আমার স্যাডনেস এবং কোনটা আমি ডিপ্রেসড। আমি যেটা ডিপ্রেসড বলছি সেটাকে অ্যাকচুয়ালি আমি ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা, সেটাকে মিন করছি, আর একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসাবে যদি আমি চিন্তা করি। এখন দুঃখবোধ কিংবা মন খারাপ, এটা তো আমাদের একটা ইমোশন। আমরা যেরকম আনন্দও অনুভব করব, দুঃখও আমরা অনুভব করব। অনেক বিষয়ে কিন্তু আমাদের মধ্যে মন খারাপ হতে পারে। আমার পরীক্ষার রেজাল্ট যদি ভালো না হয়, কিংবা একজন মানুষ তার কাঙ্ক্ষিত ফলাফল পেল না, যেটা প্রত্যাশা করেছিল সেই অনুযায়ী তার প্রাপ্তি হলো না, এই ব্যাপারগুলো যখন ঘটতে থাকে তখন কিন্তু মন খারাপ হয়। কিংবা প্রিয় কেউ কারো মৃত্যু হলো, সেটাও কিন্তু একটা মন খারাপের বড় কারণ। জীবনে অনেক এখন যেরকম প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকের চাকরি চলে যাচ্ছে, বিশাল আনসার্টেনিটি কাজ করছে, এগুলি আমাদের মধ্যে যেরকম এনজাইটি তৈরি করে, আবার আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ডিপ্রেশন, আমি বলবো যে ডিপ্রেশনের কিছু সিমটমও আছে। তা এখন কথা হচ্ছে যে কোনটা হচ্ছে আমাদের সাধারণ মন খারাপ আর কোনটাকে আমরা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা, সেটাকে বলবো। সাধারণ মন খারাপে যেটা হচ্ছে যে আমার মন খারাপ থাকছে এক বেলা, দুই বেলা বা 3 দিন মন খারাপ থাকলো, কিন্তু দেন হোয়াট হ্যাপেন্স, আমরা কিন্তু উঠে দাঁড়াই, আমরা ঘুরে দাঁড়াই, অর্থাৎ আমার রেজিলিয়েন্সিটা আছে, আমি আবার আমার লাইফে ফেরত আসি, আমি আমার দৈনন্দিন জীবন যাপনের জন্য যে কাজগুলা ওগুলিতে আবার আমি ফেরত আসছি। সো এই ধরনের যখন আমার মধ্যে ডিপ্রেসিভ সিমটম গুলা থাকছে, যে মন খারাপ থাকলো, আমি হয়তো কাজে গেলাম না, আমি হয়তো মন খারাপ করলাম, আমি কাঁদলাম, আমি কারোর সাথে কথা বললাম না, আমার একটা ফ্রেন্ডরা ইনভাইট করেছিল, আমি বের হলাম না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরপরে আমি কিন্তু উঠে দাঁড়িয়ে আবার সবকিছু নর্মাল লাইফে ফেরত আসছি। কিন্তু যখন সেটা আমার মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে, তখনই বলবো যখন দিনের পর দিন আমার মধ্যে যে এই মন খারাপের যে অনুভূতিটা, সেটার থেকে আমি বের হতে পারছি না, কোনো কিছুতে আমি আনন্দ
অনুভব করতে পারছি না। আগে যেই বিষয়গুলাতে আমি আনন্দ অনুভব করতাম, এখন দেখা যাচ্ছে সেই বিষয়গুলাতে আমার কোনো আনন্দ লাগে না। আমি মানে কোনোভাবে আমি হ্যাপি হতে পারছি না। আমার মধ্যে মেজাজ খারাপ থাকছে এবং সেটা আমার শরীরকেও এফেক্ট করছে। আমি বিছানায় শুয়ে আছি তো শুয়েই আছে, আমি উঠার মতন এনার্জি নিজের মধ্যে বোধ করছি না। এবং একটা সময় দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট সাধারণ কাজগুলা, বিছানা থেকে উঠা কিংবা ঘরটা গুছানো কিংবা নিজের কাপড়টাই ভাঁজ করে রাখা, এই সামান্য কাজগুলোও কিন্তু তখন আমরা করতে পারি না। সো এই জায়গাগুলো যদি দেখা যায় যে বেশ কয়েক সপ্তাহ ধরে এটা কন্টিনিউ করছে এবং এখান থেকে আমি কোনোভাবে নিজের চেষ্টায় বের হতে পারছি না, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার একটা প্রফেশনাল হেল্প দরকার। তো আমি ডায়াগনোসিস আমি যখন পড়ছিলাম বিভিন্ন জায়গায় আপা, তখন আমি দেখছিলাম যে বলছিল যে আপনার এই 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 স্যাডনেস এর যে আপনি যে সাইন্স গুলো বলছেন, এগুলো নাকি মোর দ্যান 2 উইকস যদি কারো ভিতরে এটা কন্টিনিউয়াসলি থাকে, মোর দ্যান 2 উইকস, তাহলে সেটা ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে যেতে থাকে। ব্যাপারটা কি আসলে এত কুইক, নাকি আসলে এর থেকেও একটু বেশি সময় লাগতে পারে? আমার কাছে মনে হচ্ছিল 2 উইকস ইজ ভেরি কুইক। 2 উইকসটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ডায়াগনোসিসটা আমরা নিজেরা করব না, কিন্তু টু আচ্ছা, উইকস এর মধ্যে যদি আমি ভালো না হই তাহলে দিস ইজ আ সিম্পটম। সো আমাকে শিওর হতে হবে। ওকে। এখন করোনা আমাদের আমরা হতে পারে, তাই না? কিন্তু আমি জি। যদি দেখলাম বড় হচ্ছে, আবার আমার সঙ্গে আরো একটা করোনার সিম্পটম দেখা দিচ্ছে, আমি কিন্তু নিজেকে সাথে সাথে আইনি আমাকে একটা টেস্ট দেখতে হবে ওই কারণেও তো আমার শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু আপা, আপনার না। কথাটা একটু আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। আমরা আপনার, হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ আপা, আপনি এখন বললে মনে হয় আমরা শুনতে পাবো। একটু কথা কেটে যাচ্ছিল। যেটা জি। বলছিলাম যে করোনার সময় তো করোনার যেরকম অনেকগুলো সিমটম আছে, একটা দুটা সিমটম হলে কিন্তু আমরা শিওর না যে এটা করোনা, বলতে পারবো না। তাহলে আমাকে টেস্ট করে দেখতে হবে। ঠিক একই রকম ডিপ্রেশনের ব্যাপারেও যদি 2 উইকস এটা বেশি এটা কন্টিনিউ করে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে দেখতে হবে যে প্রফেশনাল হেল্প নিতে হবে। সো আমার এখানে আমাদের ডিপ্রেশনের মেজার করার অনেক স্কেল আছে। ডক্টরদের সঙ্গে যারা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা সাইকোলজিস্ট আছেন, হ্যাঁ, তাদের সাথে কথা বলে বা টেস্টগুলো অ্যাপ্লাই করে কিন্তু সেটা বোঝা যায় যে এটা তার মধ্যে এটা কতদিন ধরে প্রিভেল, কতদিন ধরে, ইন্টেন্সিটিটা কেমন। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই ওকে। কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা ওকে তো আপা। নিজেরা এই আমার একটা বলার উদ্দেশ্য যে এটা ডায়াগনোসিস করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অফকোর্স, কারণ আমাদের তো আসলে সেই ক্যাপাসিটিটাই নেই যে আমরা আসলে জানবো যে আমি ডায়াগনোসিস কোন বেসিসে করব। আমরা তো দেখা যায় যে জানি না আসলে ডিপ্রেশনটাকে যে একটা, এটা যে এক ধরনের কোন একটা প্রবলেম আমাদের, যে এটা কোনো একটা হেলথ ইস্যুস, সেটা যেহেতু আমরা নিজেরা এটা জানি না, সো ডায়াগনোসিস করার কোনো উপায়ই নেই। সেই কারণেই আমরা কয়েক 2 সপ্তাহ দেখে আমার মনে হচ্ছিল এত কুইক আসলে একটা মানুষ, মানে এখন আপনার কথা শুনে বুঝলাম যে তারপর পারসিস্টেন্টলি যদি কেউ 2 উইকস থেকে এটা ফিল করে, দেন দে শুড মানে সিক মেডিকেল হেল্প, কোনো একজনের কাছে যাওয়া উচিত, স্পেশালিস্টের কাছে, এবং তার সাথে গিয়ে কথা বলে বোঝা উচিত যে এটা আসলে কোনো ডিপ্রেশন অর্ডার কিনা, অর মেবি ইটস জাস্ট মানে সিম্পল লাইফ স্ট্রেস অর সামথিং এলস। আমরা আপাকে মনে হয় আমরা মানে হারিয়ে ফেললাম। আমার মনে হয় আপা ফেরত আস্তে আস্তে সব আমরা তোমার কাছে চলে যাই আপার জন্য, আমরা ওয়েট করতে করতে। তো তুমি একটু আমাদেরকে বলো যে কিভাবে, হাউ তুমি এই ডিপ্রেশন বিষয়টা, তুমি একজন মেন্টাল হেলথ অ্যাডভোকেট, আদার দেন তোমার অল প্রফেশনাল অন্যান্য জিনিসগুলো ছাড়া। হারিয়ে ফেললাম। হ্যাঁ জি আপা। তো আপা, হ্যাঁ, সো আমরা আসলে ওই জন্য আপনাকে না পেয়ে আমি আসলে নশাবার কাছে চলে যাচ্ছিলাম। হ্যালো, জি আপা। শোনা আমরা যাচ্ছে? জি আপা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বাট কানেকশনটা আসলে অতটা ভালো নেই আর কি। হচ্ছে
একটু ডিস্টার্ব করছে কানেকশনটা। জি, সো আমরা একটু নওশাবার কাছ থেকেই শুনে নিই আপা, আপনার আপনার আপনাকে কানেক্ট করে নিলে স্টুডিওতে ব্রডকাস্ট থেকে আপনাকে আবার কানেক্ট করার সাথে সাথে নওশাবা তুমি বলো যে কিভাবে হাউ ইউ কেম ইনটু দিস আর কি, যে তুমি কিভাবে ফিল করলে যে তোমার মেন্টাল হেলথটাকে তুমি কিভাবে ফিজিক্যাল হেলথের সাথে সাথে এটাকে গুরুত্ব দেওয়া শুরু করলে, এবং কোন সময়টা এটা তোমার লাইফে আসলে ইম্পর্টেন্ট একটা লেসন হিসেবে আসলো? প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই নদী আপু, কারণ এই বিষয়টা নিয়ে আমি প্রায় অনেক বছর ধরে, আমার কথা শোনা যাচ্ছে আসলে থেকে। জি হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে নওশাবা তোমার কথা। হ্যাঁ জি অনেক অনেক বছর ধরেই বলতে চাচ্ছিলাম, কারণ আমি যখন উপলব্ধি করলাম যে আসলে এটা তো নর্মাল স্যাডনেস না, একটু আগে আপা যেটা বলছেন এটা আসলে ডিপ্রেশন, তখনই আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। তো আজ দেরিতে হলেও আমরা কথা বলছি, আমার দৃঢ় বিশ্বাস এটাতে অনেকের অনেক সহযোগিতা হবে। তো আমার বিষয়টা হচ্ছে যে আমি অনেক দেরিতে উপলব্ধি করেছি, এবং আমি অনেক দেরিতে ডক্টরের কাছে গেছি, কারণ আমার কাছে মানে আমাকে কেউ ওটা, আমি নিজেও বুঝতে পারছিলাম না, অথবা আমার পরিবারেরও কেউ বুঝতে পারেনি যে আসলে এটা একটা খুব ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে। তো আমার গুলো অনেক, মানে আমার ফেসটা অনেক একটু বেশ লম্বা, সেটা হচ্ছে আমার আর্লি চাইল্ডহুডে একটা ট্রমা আছে, এরপরে আমার অ্যাডোলেসেন্সে একটা ট্রমা আছে, এরপরে আমি যখন আর্টিস্ট হয়ে গেলাম, যখন আমি মিডিয়াতে ইন করলাম, তখন এক ধরনের ট্রমা আমাকে ঘিরে বসছিল। এরপরে আমি আমার প্যারালাইজ ছিলাম 1.5 বছর, সে সময় শারীরিকভাবে যখন আমি ভেঙে পড়েছিলাম, তখন মানসিকভাবেও আমার ডিপ্রেশন অনেক, মানে অনেকভাবেই আমাকে আঁকড়ে ধরেছিল। তো এরপরেও আমার বেশ কিছু যেগুলোকে আমি বলি অভিজ্ঞতা, এখন আমি সেগুলোকে স্ট্রাগল বলি না, কারণ আমার কাছে মনে হয় এই অভিজ্ঞতাগুলোর কারণেই আমি আসলে আজ এত এই মানুষটি আপনার সামনে বসে আছি এবং কথা বলছি। হয়তো বা আমার কথায়, আমার জীবনের জার্নিতে থেকে হয়তো আরেকটি মানুষ কিছু উপলব্ধি করবেন। তো এরপরে আমার জীবনে আরেকটা বড় ঘটনা ঘটে, আমি আবার ডিপ্রেশনে চলে যাই। তো এখনো আই এম ডিলিং উইথ ইট। তো এভরিডে, তো এভরিডে এটার সাথে আমাকে ডিল করতে হবে, এখন সেটা আমি মেনে নিই। তো আমার ওই ছোটবেলা, অ্যাডোলেসেন্স, তারপরে বিয়ে, তারপরে হচ্ছে মিডিয়াতে আসা, আর্টিস্ট হওয়া, আবার হুইল চেয়ারে পড়ে যাওয়া, আবার একটা বড় দুর্ঘটনা হওয়া, তা সন্তান হওয়ার পরও আমি আসলে বুঝতে পারছিলাম না। তো আমার এইটা যখন আমি 2010-এ আমি তখন পাপেট্রি করি, একেবারেই প্রফেশনালি, আমার ধ্যান জ্ঞান সবকিছুই পাপেট্রিতেই ছিল। তো এর আগেও যে বিষয়গুলো ছিল, আমি ভাবতাম যে আচ্ছা, আমি মনে হয় অন্যদের থেকে, এটা কেন আমার এরকম, একটু আকাশে মেঘ জমলে আমিও আকাশের মেঘের মতো কালো হয়ে যাই, অথবা আমার বিছানাতে করতে ইচ্ছে করে না, আমার মানুষের বাসায় যেতে ইচ্ছে করে না, আমার খুব বন্ধুদের ফোন ধরতে ইচ্ছে করে না। তো এগুলোকে আমি একটা সময় নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে বোধহয় এটাই আমি, এইটাই নর্মাল। হুম হয়তোবা হঠাৎ করেই আমি খুব বেশি হ্যাপি হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই খুব বেশি দুঃখ পাচ্ছিলাম। তো একটা সময় নিজেকে আমার দোষ দেওয়া শুরু করেছিলাম যে ও আচ্ছা, আমি তো আমার ভাইয়ের মতো লেখাপড়া করতে পারছি না, আমি আমার ভাইদের মতো আহ, বাইরের সবার সাথে ঘুরতে যেতে পারছি না, আমার কাজিনরা আমাকে ফোন করলে আমি আরো কুঁকড়ে যাচ্ছি। আমি অভিনেত্রী হওয়ার পরও আমার সেম প্রবলেমটাই ছিল যে আমি কাজের বাইরে কারোর সাথে কমিউনিকেশন করতে পারতাম না। এটার কারণটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ঠিক ঠিক না, মানে আমার কোনো কিছুই ঠিক না। তো এই যে ঠিক না, এবং এটা আমাকে তুমি আশপাশ থেকে সবসময় নিজেকে ব্লেম করতে থাকতে। হ্যাঁ, যে আশপাশ থেকে একটা প্রেশার ছিল যে তুমি এমন কেন, তুমি এরকম কেন। তো আমি নিজে নিজে আরো একটা কুকুনের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। তো আমার যখন ওই অ্যাক্সিডেন্টটা হয়, এবং আমি যখন হুইল চেয়ারে ছিলাম, আমি যখন ইন্ডিয়াতে যাই আমার চিকিৎসার জন্য, ওখানে আমার অপারেশন হয় আমার ব্যাকবোনে, ওই সময় আমাকে আমার ডক্টররা বললো যে আমার তো মনে হয় তোমার একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা উচিত। আমি তখন প্রথম এই শব্দটা শুনলাম, মানে বুঝলাম যে ডিপ্রেশন আসলে আমারও হতে পারে, নাহলে ডিপ্রেশন একটা অনেক দূরের বিষয়, এটা একটা মিথের মতো, এটা নিয়ে কথা বলা যায় না, এটা ফ্যামিলিতে ডিপ্রেশন বলে কিছু নাই, একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার আবার কিসের ডিপ্রেশন।
তো মানে তোমার তো সবকিছু ঠিকঠাক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আরে তুমি তো লেখাপড়া ভালো করছো, আরে তুমি তো তোমার তো মানুষজন তোমাকে চিনে, তুমি তো দেখতে শুনতেও ভালো, আরে তোমার তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার কেন ডিপ্রেশন, আরে তোমার কেন মন খারাপ থাকবে? কিন্তু এগুলোর বাইরেও যে মানুষের ছোটবেলার অনেক ট্রমা থাকতে পারে, খুব ব্যক্তিগত অনেক বিষয় থাকতে পারে, সেগুলোর কারণে যে মানুষ একেবারে নিজের ভিতরে ভিতরে ভয় হতে থাকে, এইটা আমি আসলে জানতাম না। তো ওই সময় ওই ডক্টর আমাকে বললেন যে তোমার তো কথা বলা উচিত। তো আমি প্রথম দেখলাম যে কথা বললে আমি শুধু কাঁদতেই থাকি, মানে আমি কথা বলতে পারি না, আমি শুধু কাঁদি। তো ওইটার পরে আমি যখন আস্তে আস্তে আবার মনে হলো যে কিছু একটা ধরে আমাকে বাঁচতে হবে, তখনও কিন্তু আমি ইন্ডিয়া থেকে শুনে আসলাম যে আমার এখানে চিকিৎসা করা উচিত, কিন্তু এখানে এসে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। সেটা আমি হয়তোবা নিজেও ভুলে গিয়েছিলাম, হয়তোবা ফ্যামিলি থেকে ওইভাবে ভাবতে পারে নাই যে এটা একটা খুব সিরিয়াস কোনো ইস্যু হতে পারে। তো এরপরে আমার লাইফে ওটা অনেক অনেক পর্যায়ে চলে যায়, এবং আমি ওটার সাথেই নিজেকে মানিয়ে নিয়েছিলাম, না হয়তোবা এইটাই কি, আমি এইভাবেই আমাকে চলতে হবে। কিন্তু রিসেন্ট আপনারা জানেন যে লাস্ট 2 ইয়ার্স মানে আমার একটা বড় ঘটনা ঘটে, এবং আমি আরেকবার হুইল চেয়ারে আমাকে জীবনে চলে যেতে হচ্ছিল। ওই সময়টায় আমি আসলে আমি নিজে থেকেই বুঝলাম যে দিস ইজ ইট, বিকজ আমি নিজেকে মেরে ফেলতে চাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি যেখানে একটা পাখিকে ব্যথা দিলে আমার কষ্ট লাগে, সেখানে পুরো পৃথিবী আমাকে বলছে যে ইউর এ ক্রিমিনাল, অথবা তোমার কারণে এত বড় কিছু। এবং আমার প্রথম কথা হচ্ছে, যতখানি বাইরের মানুষ তার চেয়ে বেশি মনে হচ্ছিল যে আমি আমার বাবা মাকে এত কষ্ট পেতে দেখতেছিলাম। তো তখন মনে হচ্ছিল যে আমি তো সারা জীবন তাদেরকে কোনো বদারই করতে চাইলাম, মানে চাইনি। সেখান থেকে আমার একটা কর্মকাণ্ডে, সেটাও খুব আবেগের জায়গা থেকে, খুবই কনসার্নের জায়গা থেকে, সেটা এত বড় একটা কিছু হয়ে গেল। তো আমি নিজেকে শেষ করে দিই। তো এই শেষ করতে গিয়েই আমার কাছে, মানে আমি একটা অ্যাটেম্প করেছিলাম, এবং এই অ্যাটেম্পের পরেই আমি নিজেই রিয়েলাইজ করি যে, এবং ওখান থেকে একজন ডাক্তার বলেন, এবং তার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, যে উনি আমার বাবাকে বলেন যে আমার মনে হয় আপনার মেয়েকে আপনি কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। এবং তারপরে আমি কথা বলা শুরু করি। আমি বুঝতে পারি যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এত দেরি হয়নি যে আমি নিজেকে শেষ করে দিই। আহ, আমি নিজেকে আরেকবার সেকেন্ড চান্স দিতে পারি, অ্যান্ড আমি নিজেকে মাফ করা শিখি, যে এবং লেট গো করা শিখি। যে উনি আমাকে প্রথমে বলেন যে তুমি প্রথমে নিজেকে মাফ করো। তো এটা আমার জন্য, আমি বলতে পারি এটা আমার আসলে একটা সেকেন্ড বার্থ। আমি এখন এটাকে ডিল করা শিখেছি, যে যেমন শরীরের জ্বর আসে, ঠিক তেমনি মনের জ্বর আসবে, এবং গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, শরৎ আসবে, বসন্ত আসবে। নিজেকে সেইভাবে, যেমন শীত আসলে আমি সোয়েটার পরবো, আর গরমকাল আসলে আমি ফ্যান চালাবো, ঠিক সেভাবেই আমার নিজেকে আস্তে আস্তে আমি ডিল করা শিখছি। সবার জন্য, সবার কাছে দোয়া। থ্যাংক ইউ সো মাচ নশবা। আমি আসলে তোমার কথা শুনে আমি আমি নিজে খুব I am feeling very sad myself. It's very hard. এবং আমরা হয়তো বা নিজেরা জানিও না, আমি জানি তোমার অনেক ফ্যান আছে, তোমাকে অনেক লাইক করে, তারাও হয়তো বা বুঝে নেয় যে তারা তোমাকে এমন একটা কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে, আমরা কেউই জানি না। এবং মানে আমি ইদানিং যেহেতু বলছিলাম যে ব্রেন নিয়ে আমি কথা বলবো, ব্রেন বায়োলজি, সো আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সে কিছু নিউরন আছে, ওদেরকে বলে মিরর নিউরন। ওর কাজটা হলো যে আমি তোমাকে দেখে, এই যে তুমি কিছু কথা বললে, যেটা আমি তোমাকে দেখে তোমার অনুভূতিগুলো বুঝলাম, এবং সেটা আমাকে অনেক স্যাড করে দিল। সো মিরর নিউরনের কাজটাই তাই। সো আমরা অন্যকে হ্যাপি দেখলে আমরা হ্যাপি হয়ে যাই, অন্যকে স্যাড দেখলে আমরা স্যাড হয়ে যাই। এবং ইনফ্যাক্ট এই মিরর নিউরনের কারণেই আমি তোমাকে বুঝতে পারি। দ্যাটস হাউ উই ক্যান বিকাম কম্প্যাশনেট অ্যান্ড প্যাথেটিক অ্যাবাউট আদার পিপল। সো আমি ওই ওই পর্যায়ে যাবো। আপা, আপনার কথাটা তখন আমরা, আপনার কথার মাঝখানে আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আপনার কানেকশনটা চলে গেল। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনি যেখানে ছিলেন, যে কিভাবে এটা ডিপ্রেশন, এবং এই ডিপ্রেশনটা যদিও যেহেতু এই মাত্র নশমা বলছিল যে সেই ডিপ্রেশন থেকে কিভাবে একটা মানে এত ডিপ হয়ে যায় যে পিপল ক্যান উড ইভেন থিঙ্ক অফ, যে মানে এত ওয়ার্থলেস ফিল করবে যে দে উড ওয়ান্ট টু টেক দেয়ার লাইফ। সেটাই, ওই যে বলছিলাম, তো ডিপ্রেশনের তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সবসময় 2 উইকস না, সেটা 3 মান্থস একটা ক্রাইটেরিয়া আছে, 1 বছরেরও কিছু কিছু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে 1 বছরও দেখি, কোন কোন ক্ষেত্রে সিচুয়েশন, এনভায়রনমেন্ট। এখন হয় কি, ওই যে এত সুন্দর করে নশবা ওর কথাগুলা বললো, আই এম রিয়েলি টাচড। হ্যাঁ,
এবং আমি ওকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে ওর সামনে এসে ওর নিজের কথাগুলো এটা বলছে। দেয়ার আর লটস অফ পিপল যারা আমরা এই ডিপ্রেশনগুলোর ভেতরে যাই, কিন্তু আমরা বাইরে এসে এই কথাটা বলি না। আমাদের কিছু স্টিগমা কাজ করে, যে কারণে আমরা নিজেদের ভেতরে রাখি। কিন্তু আমরা যদি কথাটা বলি তাহলে অন্যেরা কিন্তু এটা জানতে পারে, শিখতে পারে, এবং তারা অ্যাওয়্যার হয় এবং তারা এটাও বুঝে যে কিভাবে তাহলে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি, যেটা নওশবা করেছে। আই এম রিয়েলি, আমি ওর এই যে সামনে এসে কথা বলাটাকে খুব খুব অ্যাপ্রিসিয়েট করছি। তো যেটা বলছিলাম যে যখন এরকম হয় না, তখন যেমন নওশবা বলছি ইন্ডিয়া থেকে এসে ও আবার ভুলে গেছে, একটু ভালো ফিল করছিল হয়তো ওখান থেকে কথা বলে এসে, তারপরে ও আবার লাইফে এঙ্গেজ যাবো করে অনেক সময় হয় না। কিন্তু এটা তো ভেতরে থাকে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কিংবা কখনো খেতে পারছি না, হ্যাঁ, কিংবা কখনো বেশি খেয়ে ফেলছি, এরকম নানাভাবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। কারণে অকারণে রেগে যাচ্ছি, কারণে অকারণে মন খারাপ হচ্ছে, এবং আরো হচ্ছে কি নিজেও বুঝতে পারছি না এবং আমাদের পরিবারের সদস্যরাও বোঝে না, তারা বুঝতে পারে না। ওরা ভাবে কি এত শুয়ে থাকে, ও উঠে না কেন, উঠে তো কাজটা করতে পারে, ও যেতে পারে না ক্লাসে, ও যেতে পারে না কাজে, কি করে ধাক্কাচ্ছি তাও উঠে না। কিন্তু এটা বুঝতে পারে না যে ও উঠতে পারে না, এটা যে ও ইচ্ছাকৃত ভাবে করছে না, এই বোধটা কিন্তু তখন তৈরি হয় না, যে কারণে তারা রাগারাগি করছে, পুশ করছে, যেটা আসলে তার কোনো উপকারে আসছে না। যখন আমাদের কাছে নিয়ে আসে তখন বলে ও তো এটা করে না, এটা করে না, এতবার বলি তারপরেও করে না, গোসলটাও করতে চায় না। আমি তখন বলি গোসলও করতে চায় না, বা আমি যখন বলি ওর তো এরকম না যে গোসলও করতে ইচ্ছা করে না, ইভেন দাঁতটাও ব্রাশ করতে ইচ্ছা করে না, তখন বলে হ্যাঁ 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 এরকমই আমার হচ্ছে। আমি বললাম এই রোগের নেচারটাই এরকম। হ্যাঁ, সো এই জায়গাটা যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা খুব সাধারণ একটা কাজ, কিন্তু অন্যেরা ও পারছে না, তখন কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে, আপনাকে দেখতে হবে যে ওর কোথায় ওকে বদার করছে, ওর কষ্টটা কোথায়, কোন জায়গাটায়। অনেক সময় কিন্তু আমরা বলি না যে আমি যদি একটা শোল্ডার পাই যেখানে আমি মাথাটা রাখতে পারি, কাঁদতে পারি, হ্যাঁ, তাহলেও কিন্তু আমি অনেকটা হালকা হই। সো অল্প অল্প সময় যদি কেউ সেই ওই যে বললাম যে এমপ্যাথেটিক ওয়েতে কেউ যদি অ্যাপ্রোচ করে, সত্যিকারে যদি একটা মায়া বা দরদি মন নিয়ে তার কাছে এগিয়ে আসে, তাহলে কিন্তু অনেকটা, কারণ ভেন্টিলেশনটা দরকার, হ্যাঁ, সেই ইমোশনাল ভেন্টিলেশনটা দরকার, সেটা হয়ে গেলে কিন্তু অনেকটা রিলিফ হয়। কিন্তু সবসময় ভেন্টিলেশনে কাজ হবে না, এগুলো আমি হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা এটা করতে পারি। কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে এখান থেকে বের করে আনা যাচ্ছে না, যেমন ক্লায়েন্টরা আমার কাছে এসে বলে ওকে নিয়ে বেড়াতে গেলাম, ইউরোপ ট্যুরে গেলাম, মালয়েশিয়ায় নিয়ে গেলাম, ঘুরলাম, তারপরেও আসার পর একই রকম। ইটস নাথিং টু ডু উইথ ইট, না, ওর ভেতরটাই যদি ভালো না লাগে তাহলে আমার ফ্লোরিডাই বা কি, আমার মালয়েশিয়াই বা কি, আর তাজমহলই বা কি, তাই না? ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা। তো তখন কিন্তু তাকে যে সাপোর্টটা দেওয়া, যে আমি তোমার সাথে আছি, বুঝতে পারছি, এবং ওই যে আমাদের কিছু মিথ আছে, মিসকনসেপশন আছে, ভাবে যে ও ডিপ্রেশন, ও যেরকম বলছিল যে লাইফের সবকিছু তোমার এত সুন্দর যাচ্ছে, কিসের মন খারাপের কি আছে, এটার সাথে সম্পর্কিত সবসময় হয় না। সবসময় যে লাইফে একটা প্রচন্ড রকম একটা ট্রমাটিক এপিসোড এখনই হতে হবে, নট নেসেসারিলি। কারণ আমরা তো ক্যারি করি, তাই না, আমাদের অনেক, আমরা বলি ব্যাগেজ গুলা থাকে, আমাদের দুঃখ কষ্ট, ওগুলাকে যদি আমরা লেট গো করতে না পারি, উই আর ক্যারিং দেম। সো আমরা কিন্তু মানে বোঝায় আমরা একদম কুজো হয়ে যাচ্ছি, আমরা ক্যারি করতে পারছি না। সো এরকম অনেক কিছু থাকছে। তারপরে সবার টেম্পারামেন্ট, সবার যে মেন্টাল যে এবিলিটিস গুলা টু কোপ উইথ ডিস্ট্রেস বা স্ট্রেস, সেটা একরকম থাকে না। সো সেটাও একটা রিজন হয়। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে সাপোজ আপনি এবং আপনার ফ্রেন্ড, আপনারা দুজন বেড়াতে বের হয়েছেন, এমন সময় হঠাৎ করে বৃষ্টি আসলো, তো আপনারা দৌড়ে আশ্রয়ের জন্য কোথাও দৌড়ে গেলেন, কিন্তু আপনাদের মাথায় 2-3 ফোঁটা পানি পড়লো। আপনার
ফ্রেন্ডের কিছুই হলো না, কিন্তু আপনার একেবারে হাঁচি টাচি দিয়ে ঠান্ডা লেগে হুলস্থুল আমার তাই হয় আপা। হ্যাঁ, তো কেন হলো? একজনের সেম ঘটনা একজনের মধ্যে হলো, আরেকজনের মধ্যে হলো না। দ্য রিজন ইজ দ্যাট আপনার মধ্যে হয়তো আগের থেকেই ঠান্ডা লাগার একটা প্রবণতা ছিল, টেন্ডেন্সিটা ছিল, এতদিন প্রকাশ পায় নাই কারণ ওরকম কোনো ঘটনা ঘটে নাই। আজকে যখন বৃষ্টির ফোঁটাটা মাথায় পড়লো, তখন আপনার মধ্যে যেটা সুপ্ত অবস্থায় ছিল ওটা বের হয়ে আসলো, আপনার ফ্রেন্ডের সেটা হলো না। এবং তারপরে হচ্ছে মেনটেনিং ফ্যাক্টরস কিছু থাকে, আমরা বলি প্রেসিপিটেটিং ফ্যাক্টর, হ্যাঁ, প্রিডিসপোজড ফ্যাক্টর। এরপরে যেটা থাকছে যে মেনটেনিং ফ্যাক্টর, যে আপনার প্রায়ই আপনাকে ঠান্ডার মধ্যে বের হতে হয়, আপনাকে পানির মধ্যে হয়তো ভিজতে হয়, এরকম ব্যাপারগুলো যদি থাকেন, বা আপনি নিজের টেক কেয়ারটা সেভাবে করেন না, তখন আপনার ওই ঠান্ডা লাগার ব্যাপারটা আপনার মধ্যে থেকেই যাচ্ছে, ওখান থেকে আপনার অ্যাজমা বা নিউমোনিয়া হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কিন্তু এখানেও তাই, আমাদের এই ধরনের প্রবণতা অনেক সময় থাকে। এটা আমাদের ওই যে আপনি যে বলছিলেন না, আমাদের ব্রেনের যে ব্যাপারগুলা, সেই জায়গাগুলা থাকে। কারো কারো ক্ষেত্রে যে ডোপামিনের যে সিক্রেশন, যেটা আমাদেরকে হ্যাপি ফিল করায়, হয়তো সেটার সিক্রেশনটা খুব কম হয়, যে কারণে আমাদের মধ্যে স্যাডনেস গুলো অনেক বেশি আসে। সো আমাদের এই যে কর্টিসল, এগুলি আমাদের যে হরমোন, স্ট্রেস হরমোন আমরা বলি, এই জায়গাগুলা, কারণ অ্যামিগডালা আমাদের ব্রেনের, আপনি জানেন যে সেটা আমাদের ইমোশনস গুলাকে কন্ট্রোল করে। তো এই ধরনের অনেক মাল্টি ফ্যাক্টর কিন্তু কাজ করে, শুধু এককভাবে একটা কিছু না। চাইল্ডহুড অ্যাবিউজ যদি থাকে, নেগলিজেন্সি থাকে, যেখানে তাকে ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, হ্যাঁ, সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদের মনের গভীরে দাগ কেটে থাকে। সবসময় যে ছোটবেলায় সেটা প্রকাশ পাবে তা না, সেটা কিন্তু প্রকাশটা অনেক সময় আমাদের বড় হয়ে সেই জায়গাগুলো দেয়। কারণ আমাদের আর্লি লাইফ এক্সপেরিয়েন্সগুলো এত ইম্পর্টেন্ট যে পরবর্তী জীবনে আমরা কেমন হব, আমাদের সেই মানে শেপটা তৈরি হয়, সেই ইমপ্রিন্টেড হয়ে যায় আমাদের মধ্যে, সেটা হয়ে যায়। তাছাড়া এনভায়রনমেন্ট ফ্যাক্টর তো আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কোপিং স্ট্র্যাটেজি। আমার যদি গুড কোপিং স্ট্র্যাটেজি, হেলদি কোপিং স্ট্র্যাটেজি না হয়, আমায় যদি এমন হয় যে আমি ভালো ডিসিশন মেকিং করতে পারি না, আমি কোপিং স্ট্র্যাটেজিগুলো আমার খারাপ, তাহলে আমি বারবার এমন কিছু ঘটনার মধ্যে পড়ে যাব যেখান থেকে আমার মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেগুলিও একটা ফ্যাক্টর। সো এরকম অনেক কিছু কাজ করে একসাথে, একটা কি দুটো ইভেন্ট কিন্তু এনাফ না। এটাই। থ্যাংক ইউ আপা। বিকজ আমার কথা কি ইকো করছে আপনাদের কাছে? নো, আমার কাছে তো ঠিক। হ্যাঁ, ঠিক আছে। ও হ্যাঁ, একটু ইকো করছিল, এখন ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ আপা। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা মানে একটা এক্সট্রিম, মানে টেকিং মাই লাইফ, ইটস মানে এটা এত সহজ না, এটা অনেক কঠিন একটা কাজ। একটা মানুষ এটা কখনোই করতে চায় না। এটা কতটা হেল্পলেস হয়ে গেলে, কতটা সে যখন আর কিছুই পারে না, তখন আসলে সে ওই পর্যায়ে যায়। সো এটা অনেক, মানে এটা এত, মানে সেই জন্য আমি নশবার কথাটা শুনে আমি স্টিল শেকিং ইনসাইড। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে কিভাবে করে আমরা জানিও না আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা এরকম একটা জায়গায় নিয়ে যাই। এন্ড মানে আই এম সো থ্যাঙ্কফুল নশবা, তুমি এই যে এসে আমাদেরকে বললে। অনেকে মানে যেহেতু তোমাকে অনেকে চেনে, সে কারণেই তোমার কারণে সে তারা বুঝবে যে এটা এটা স্বাভাবিক, বাট ইউ ক্যান কাম ব্যাক ফ্রম ইট। সো সেটার জন্য মানে হেল্প চাইতে হবে। সো আমি একটু ব্রেনটা নিয়ে বলি, আপা যেহেতু বলছিল, সো এখন একটু স্কোপ আছে। নশবা তোমার, হ্যাঁ। সো যেটা হয়েছে যে আমাদের ব্রেনে দেখা গেছে যে আমাদের আমরা তো আসলে এনিমেল, রাইট? সো এনিমেল হিসেবে যে আমাদের, আমরা অ্যাজ এ হিউম্যান অন্যদের থেকে অনেক ডিফারেন্ট বিকজ অফ আমাদের এই যে ফ্রন্টাল লোবটা যেটা আছে, কর্টেক্স, সেটার কারণে। সো এইটার ঠিক পেছনেই যেটা আছে একটা লিম্বিক এরিয়া। লিম্বিক এরিয়াটা হলো ইজ লাইক দ্য ইমোশনাল এরিয়া, যে আমরা মানে মনটা কেমন, এই যে আমি যে ফিল করলাম, নশবার কথা বললাম, বা আমরা অন্য কাউকে দেখে কেমন ফিল করি, তাদের সাথে আমাদের কানেকশনটা কেমন, আমাদের বাবা মা বন্ধু বান্ধব, এই লিম্বিক এরিয়াটা ইজ লাইক দ্য ইমোশনাল এরিয়া। এটা ঠিক নিচেই আছে হলো যেটা আসলে যে হাইপোথাইমাস, এটা হলো যে সবগুলো যতগুলো হরমোন আছে, আপা যে বলছিল ডোপামিন, সেরোটোনিন, এরকম ডিফারেন্ট 4টা ডিফারেন্ট হ্যাপি হরমোন আছে আমাদের শরীরের মধ্যে, সো ব্রেনের মধ্যেই। সো সেটা থেকে আর কি দেখা যায় যে ওই হাইপোথাইমাস যেটা, ও আসলে আমাদের মেমোরি
সেইগুলো স্টোর করে, এবং এটা ঠিক আমাদের কর্টেক্সের নিচের দিকেই আছে। এবং দেখা গেছে যে সেটার কারণেই দেখা গেছে আমাদের পুরো শরীরের অন্যান্য যে হরমোনগুলো কখন কোনটা বের হবে সেটা অনেকটা ও নির্ধারণ করে। সো আমাদের আসলে দেখা গেছে যে ডিপ্রেশনের কারণ কি সেটার আসলে সেরকম কোনো অনেক ধরনের রিসার্চ করে কোনো সেল থেকে বা নিউরন স্টাডি করে কিন্তু বিশেষজ্ঞরা বা সায়েন্টিস্টরা পিন পয়েন্ট করতে পারেনি দিস ইজ দ্য রিজন, বাট ফাংশনাল কিছু ফ্যাক্টস তারা পেয়েছে। তো সেটার মধ্যে দেখা গেছে যে যারা ইভেন বিশেষ করে অ্যানিমেলের মধ্যে টেস্ট গুলো করে দেখা গেছে যে যেই অ্যানিমেল গুলোকে খুব স্ট্রাগল করা দেওয়া হলো এবং ওদেরকে ওদের কর্টেক্স ওদের প্রথম মানে লিম্বিক এরিয়া গুলাকে এমন ভাবে ইয়ে করা হলো যে ইন্ডিউস করে দেওয়া হলো। সো দেখা গেছে যে এবং ওদেরকে এক্সারসাইজ করতে দেওয়া হলো না। সো টু সেটস অফ অ্যানিমেলস ছিল, যে যেই সেট অফ অ্যানিমেল এক্সারসাইজ গুলো দেখা গেল যে তাদের মধ্যে রিওয়ার্ডের প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল, তারা খেতেও ভালো পছন্দ করতো। আর যারা এরকম নেগলেক্টেড ছিল তাদের দেখা গেছে যে এবং এক্সারসাইজও করেনি, তারা দেখা গেছে খেতে চাচ্ছে না, তাদের ভিতরে কোনো একটা খুব একটা মানে অ্যাপাথেটিক আর কি, কিছুতেই কিছু যায় আসে না সেরকম। সো আসলে ওই মানুষের উপরে ওই স্টাডি গুলো না করলে, আমাদের কিছু ব্রেন স্ক্যান করে এই স্টাডি গুলো আমরা পেয়েছি, বাট মোস্টলি আসলে অ্যানিমেলের উপরেই দেখা গেছে যে ডিফারেন্ট আরো গিনিপিগ অথবা র্যাটস এর উপরে ডিফারেন্ট টেস্ট করে সায়েন্টিস্টরা এই ডিফারেন্ট ডেটাস গুলো কালেক্ট করেছে। সো দেখা গেছে যে যখন কেউ লম্বা সময় ধরে ডিপ্রেশনে থাকে, যে আমাদের যে ফ্রন্টাল সাইডটা যেটাকে আমরা বলি আর কি, এটা হলো আমাদের থিঙ্কিং ব্রেন, দ্যাটস দ্য ওয়ান দ্যাট হেল্প আস রেগুলেট আওয়ার সেলফস আর কি, আমাদের ডিসিশন মেকিং গুলো নেওয়া, কিভাবে আমি সেলফ রেগুলেশন করব, সেই জিনিসগুলো আমাদের এই ফ্রন্টাল পার্টটার কাজ আর কি। সো দেখা গেছে যে যখনই কেউ লম্বা সময় ধরে প্রলং টাইম মন খারাপ বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের এই ফ্রন্টাল সাইডটা শ্রিঙ্ক করে। আর আমাদের যে লিম্বিক এরিয়াটা, যে ইমোশনাল সাইডটা, জাস্ট লিম্বিক ইয়ের ফ্রন্টালের নিচের দিকেই, সেই এরিয়াটা আমি একটু পরে হ্যান্ড একটা মডেল আছে সেটা দিয়ে একটু দেখাবো। সো সেই এরিয়াটা এক্সপ্যান্ড করে, সো আমরা এই জন্য বেশি ইমোশনাল হয়ে যাই। আর যেহেতু এই হাইপোথাইমাস এই হাইপোথাইমাস আসলে আমার বডি, আমাদের যে শরীরের এই বিভিন্ন গাট হার্ট এই সবকিছু থেকে যে ইনফরমেশন গুলো আমাদের ব্রেনে যায় এবং ব্রেনটা যেটা প্রসেস করে, এবং হাইপোথাইমাস আসলে দেখা যাচ্ছে যে এই টোটাল জিনিসটা, যে এই জিনিসটা বড় হবে কমে যাবে, এটাতে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং আপা একটু আগে বলছিল না যে স্ট্রেস হরমোন, সো স্ট্রেস হরমোন যে কর্টিজলটা আসলে আমাদের, এটা আমি নিজেই পড়তে গিয়ে খুব মজা পেয়েছিলাম যে আমাদের কিডনিটা একটু এরকম একটা সাইজ, এটার উপরে একটা ঢাকনার মতো থাকে, ওখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেটার মধ্যে এই কর্টিজলটা, মানে স্ট্রেস যখন আমি হই তখন এখান থেকে দেখা গেল যে আপনার কর্টিজল হরমোনটা বের হয়। তো এই কারণেই কিন্তু যখন আমরা অনেক স্ট্রেস থাকি আমাদের কোমরের দিকটা ব্যথা করে, বিকজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসলে কর্টিজলটা বেরোতে থাকছে। সো এই যে হাইপোথালামাস আসলে এটা ডিসাইড করে যে কোন হরমোন কতখানি বের হবে এবং কিভাবে আমার ব্রেন সেটাতে রিঅ্যাক্ট করবে, বাট কোনটা কজ কোনটা এফেক্ট সায়েন্টিস্ট আসলে এখনো জানে না, যদিও আমরা অনেক দূর এসেছি, বাট এখনো উই হ্যাভ লং ওয়ে টু গো। বাট ওই অ্যান্টি ডিপ্রেসেন্ট দেখা যায় যে ওই সেরোটোনিনটা আসলে ওয়ান অফ দ্য মেইন রিজন, যেটা আপা একটু আগে বলছিলেন যে আমি কেমন মানে সেরোটোনিনের কাজ আসলে, এটা আসলে প্লেজার হরমোন। সো আসলে দেয় যে আমাকে যে আমি সিগনিফিকেন্ট, আমাকে ইম্পর্টেন্ট ফিল করায় সেরোটোনিন। সো যখন দেখা যায় যে ওই অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলো হয়তো বা সেরোটোনিন কমে গেলে তখন আমরা ডিপ্রেসড হয়ে যাই, লোনলি ফিল করি বেশি। সো অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলো অফটেন টাইম দেখা গেছে যে এরকম সেরোটোনিনটা বাড়ানোটা হেল্প করে। আর ডোপামিনটাও আসলে আরেকটা আমাদের হ্যাপি হরমোন, যেটা আমাদেরকে যে গোল, যে আমি যে আমার যে একটা গোল আছে সে বা আমি যে অ্যাচিভ করলাম কোনো একটা কিছু, সেটার জন্য ডোপামিনটা আসলে হরমোনটার কাজ। সো ডোপামিনটাও আসলে আমরা কিন্তু অনেকভাবে এই জিনিসটা করতে পারি, যেমন দেখা যায় যে নিজেরাই যদি নিজেদেরকে একটা ছোট ছোট গোল সেট করা, যে একটা বড় অ্যাচিভমেন্টের পরে কাউকে মানে রিওয়ার্ড করা থেকে, যে ছোট ছোট ইভেন অফিসের ক্ষেত্রেও যে একটা থ্যাংক ইউ ইমেল পাঠানো বা একটা সবাইকে আর কি কিছু কিছু ছোট মানে কাজটাকে ভেঙে নিতে হবে আর কি, ভেঙে নিয়ে আমাকে ছোট অ্যাচিভমেন্ট করে, যখনই আমি একটা ছোট অ্যাচিভমেন্ট হবে তখন আমি একটা নিজেকে রিওয়ার্ড দিতে পারি, যেমন হয়তো বা একটু রেস্টুরেন্টে খেতে যেতে পারি, বা আজকে আমি এটা করেছি সেটার জন্য আমি। এবং যারা হয়তো বা একটা মানে ডিপ্রেশনের ভিতর দিয়ে বা মন খারাপের ভিতর দিয়ে যাচ্ছে, তারা যদি নিজেদেরকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে এসে যে ঠিক আছে আমি আজকে যদি আমি এটা করি তাহলে আমি আজকে নিজেকে এই জিনিসটা দিব, এরকম ডোপামিন হেল্পস আস টু আসলে মেক আস ফিল মোটিভেটেড এন্ড এনার্জেটিক এন্ড উই ওয়ান্ট টু ডু সামথিং। সো সেটাকে সেটাকে আমরা হেল্প করতে পারি নিজেদেরকে এভাবে। আরেকটা হরমোনের কথা অক্সিটোসিন, সেটা হলো গিয়ে মোরাফেলাইকে, যে এটাকে বলে কাডল হরমোন আর কি, যে আমরা চাই যে সেই কারণে আমরা ওই হিউম্যান টাচ, আমরা ওই আদরটা পছন্দ করি। এবং
দেখা গেছে যে মানে একজন ডক্টর বলছিলেন যে ডেইলি 8টা হাগ একটা মানুষ ক্রেভ করে। সো সামটাইমস আমরা আমাদের বন্ধুদেরকে দেখা হলে কি খবর, কেমন আছিস, একটা হাগ যাতে দিই, রাইট? এরকম ছোট ছোট জিনিস, বাট এই দিস থিংস ডাজ হেল্প। এবং এটা আসলে যেহেতু আমরা ম্যামালস, আমাদের মধ্যে এমনিতেই ওই উই ক্রেভ দ্যাট সর্ট অফ কানেকশন, সেই দ্যাট মানে আমাদের ওই রিলেশনশিপটা, ওই টাচটা, এটা আমাদের একটা খুব ন্যাচারাল একটা চাওয়া। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে আসলে আমরা নিজেদেরকে, নিজের জন্য বলছি। এবং আমি কিন্তু খুব এরকম বাচ্চা কাচ্চা, আমার অনেক বাচ্চা কাচ্চা পছন্দ, সারাক্ষণ সবগুলোকে একদম জাতি করি, অনেক আদর করি। তো আমি এটা যখন পড়ছিলাম তখন বলছিল, ও এটা তো তাহলে আমার অনেক লাগে। when I was reading it I was like, oh, এটা আমার অনেক লাগে। হ্যাঁ, আমি জানি তোমারও অনেক লাগে না। সো এটা হলো ব্রেন। আমি একটু পরে আরেকজন ডাক্তার, মানে ওনার নাম ডক্টর ড্যানিয়েল সেগেল, উনি আমেরিকায় বেশ অনেক বছর ধরে রিসার্চ করে বিভিন্ন সায়েন্সের অন্যান্য সেক্টর, প্রায় 16 ডিফারেন্ট সেক্টরের সাথে কাজ করে মাইন্ড সাইট বলে একটা নতুন ইন্টিগ্রেশন পদ্ধতি, যেটার মাধ্যমে পিপল ক্যান হেল্প অ্যান্ড অলসো আদার্স ক্যান হেল্প। আমেরিকাতে এটা খুব একটা বেশ কিছুদিন থেকে চলছে। সেটা উনি এটা খুব সুন্দর করে দেখিয়েছে যে একটা হ্যান্ড, উনি ওটাকে বলে যে উনি হ্যান্ড থিওরি, যে একটা এই যে আমি যে বললাম ব্রেনের বিভিন্ন জিনিস, এটাকে উনি হ্যান্ড দিয়ে দেখিয়েছে। সেটা আমি একটুখানি যদি সময় পাই আমি একটুখানি এক্সপ্লেন করবো। তো আপা আপনার কাছে চলে যাচ্ছি আবার। আপনি যদি আমাদেরকে বলতেন, আমরা তো এখন ওই যে ডিপ ডিপ্রেশনের কথা বললাম, এবং আমি জানি না অনেকে জানেন কিনা যে মানে আমেরিকাতে বিশেষ করে আপনার অ্যাডোলেসেন্টদের মধ্যে দেখা গেছে যে সেকেন্ড হাইয়েস্ট ডেথ রিজন ইজ সুইসাইড, এবং অ্যাডাল্টদের মধ্যে ফোর্থ হাইয়েস্ট। এবং যারা আসলে দেখা গেছে যে সুইসাইড করে তাদের মধ্যে 49% মানে দেখা গেছে ডিপ্রেশনে ভুগে, অথবা দেখা গেছে যে কোনো কোনো না কোনো একটা মেন্টাল হেলথ ইস্যুস তাদের মধ্যে আছে। এবং হোয়াট সারপ্রাইজড মি, 94% অফ দেম আসলে কখনো না কখনো কাউকে না কাউকে বলেছিল যে দে আর থিঙ্কিং অ্যাবাউট ইট। তো আমি মানে জি আপা, জি বলেন আপা। না না, আমি জাস্ট স্ট্যাটিস্টিক্সটাই বলতে যাচ্ছিলাম যে এটা আসলে এমন এরকম একটা জিনিস যে 1 in 5 পিপল আর সাফারিং ফর সাম সর্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস। এন্ড আমরা ওইটাকে নিয়ে প্যান্ডামিকের কারণে হয়তো এখন কথা বলছি, বাট আমরা কিন্তু এটা আসলে ব্লেসিং ইন ডিসগাইজ আর কি, যে অ্যাটলিস্ট কথা বলছি। এখন আমি অনেককে দেখছি যে এটা নিয়ে আলোচনা করছে, কথা বলছে এবং এটা নিয়ে ভাবছে। সো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি বলছিলেন কিছু। ডিপ্রেশন ইজ ডেফিনেটলি একটা অনেক বড় কজ বিহাইন্ড সুইসাইডাল অ্যাটেম্প অ্যান্ড সুইসাইড। যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্টাডিতে দেখা গেছে 14 to 29 ইয়ার্স ওল্ড যারা, সেকেন্ড হাইয়েস্ট কজ অফ ডেথ হচ্ছে আমাদের এই সুইসাইড। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা অনেক বড় রেঞ্জ কিন্তু। হ্যাঁ, এবং বেশি মারা যায় কিন্তু ছেলেরা 4 times। বলতে পারে না তো আপা কাউকে। ওরা তো আরো বেশি, আমরা তো তাও একটু শেয়ার করি, ওরা একদমই শেয়ার করে না। আরেকটা অ্যাটেম্প নাই মেয়েরা বেশি, জি, কিন্তু মারা যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ছেলেরা কয়েক গুণ বেশি, প্রায় 4 গুণ বেশি। এবং এটাও যেটা বললেন যে দেখা গেছে যারা সুইসাইড করেছে তারা অ্যাটলিস্ট 1 মাস আগে তারা কোনো না কোনো ফিজিশিয়ানের কাছে কোনো না কোনো সোম্যাটিক কমপ্লেন নিয়ে তারা কিন্তু গেছে, কিন্তু তারা বলে নাই যে তাদের মধ্যে এই ফিলিংটা কাজ করছে। এবং এর জন্য বলা হয় যে যারা জেনারেল ফিজিশিয়ান তাদেরকেও এই বিষয়ে যদি ওরিয়েন্টেশনটা থাকতো তাহলে কিন্তু তারা তাদের পেশেন্টদের মধ্যে কিন্তু দেখতে পারতো, বিকজ উই আর নট অ্যাওয়্যার যে হোয়াট আর দ্য সাইন্স, হোয়াট আর দ্য সিমটমস। এর জন্য ডক্টররাও অনেক সময় বুঝতে পারে না। এই জায়গাগুলা আসলে আমাদের যত অ্যাওয়্যার আমরা হব তত কিন্তু আমরা মানুষকে সাপোর্টটা দিতে পারবো, তাদের বিপদে তাদের পাশে থাকতে পারবো। অনেক সময় ইটস নাথিং যে ওই মোমেন্টে তাকে যদি আমি সেই বললাম যে হাতটা যদি আমি বাড়িয়ে দেই, তার হাতটা যদি আমি ভালোবাসা দিয়ে ধরি, তাহলে কিন্তু তাকে ওখান থেকে ফিরিয়ে আনা যায়। তারপরে তার প্রয়োজনীয় ট্রিটমেন্ট এই জায়গাটায় তাকে করতে হবে। আর যেটা তো ডেফিনেটলি আমরা অনেকভাবে কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারি। আমি যদি একটা পেট যদি থাকে, পেটকে আদর করলেও কিন্তু ওই যে বললেন যে অক্সিটোসিন হরমোনটা সিক্রেশন হবে, কারণ অক্সিটোসিনের জন্যই কিন্তু মা বাচ্চাকে আদর করছে। ডোপামিন আমাদের গুড ফিলিংসটা দিচ্ছে। হ্যাঁ, সো এই যে অন্যের উপকার করা,
একটা পেটকে ভালোবাসা, ইভেন একটা গার্ডেনিং, টেকিং কেয়ার অফ আ প্ল্যান্ট, এটাও কিন্তু একটা ভালো দেয়। আর কানেকশনের তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু কানেক্ট উইথ পিপল। হ্যাঁ, আমার 100 জন বন্ধু দরকার নাই, আমার একটা দুটা খুব ভালো বন্ধু যদি থাকে যার সঙ্গে আমি শেয়ার করতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং যারা, আমার পেছনে আবার এগুলা আমাকে লাগাবে না, এই জিনিসগুলো তো ভেরি ইম্পর্টেন্ট। হাগের কথা বলছিলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু খুব শান্তি পাই না অনেকদিন পর কাউকে দেখলে, ভালোবাসার পছন্দের মানুষকে দেখলে। আমার ডিপার্টমেন্টের তো নামই আছে যে আমার ডিপার্টমেন্টে আমরা খুব হাগ করি। এখন করোনা সিচুয়েশনের জন্য এভরিথিং ইজ, আমরা এখন ভার্চুয়াল হাগ পাঠাচ্ছি। সো আমাদের স্টুডেন্টরা যখন ভর্তি হয় তখন নিজেরাও নিজেদেরকে হাক দিতে পারি কিন্তু আপা এইভাবে, রাইট? উই শুড ডু দ্যাট, লাইক ফিল দ্যাট টাচ, উই শুড ডু দ্যাট কন্টেইনমেন্ট। হ্যাঁ, ইট হেল্পস আপা, ইট হ্যাজ। আমাদের ট্যাপিং থেরাপি আছে ওরকম, আমরা EMDR এও কিন্তু আমরা বলি বাটারফ্লাই হাগ, এরকম অনেক কিছু করা হয় যেটা আমাদের পজিটিভ ফিলিংস গুলা। আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে কি, সবকিছুই তো আমার এক্সপেরিয়েন্স। সেই এক্সপেরিয়েন্স গুলা কি হচ্ছে, এক্সপেরিয়েন্স গুলা মেমোরিতে আমার জমা হচ্ছে। এখন মেমোরিতে যদি আমার ব্রেনের পজিটিভ যে নিউরাল নেটওয়ার্ক সেটা যদি অ্যাক্টিভেট করা যায় তাহলে সব পজিটিভ জিনিসগুলা হবে। আর যদি নেগেটিভ যে নিউরাল নেটওয়ার্ক গুলা আছে, যদি বারবার ওই বাতিটা জ্বালানো হয়, আমি বলি যে বিয়ের বাড়ির বাতির মতন, বিয়ের বাড়িতে যে বাতি জ্বালানো হয় একটা লাইট জ্বালালে সবগুলা জ্বলতে শুরু করে। সো আমাদের ব্রেনেও নিউরাল কানেকশন গুলা এরকম, একটা পজিটিভ জিনিস আরেকটা পজিটিভ কে টেনে আনে। আবার আমাদের দুঃখের সময় দেখেন, একটা দুঃখের কথা মনে হলে ওইটার সাথে সাথে আরো 10টা দুঃখের কথা অ্যাসোসিয়েশন কাজে হয়, অ্যাসোসিয়েশন হয়ে হয়ে জায়গাগুলো আসে। তো আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে পজিটিভ নেটওয়ার্কও আছে, নিউরাল নেগেটিভ নেটওয়ার্ক আছে, কিন্তু আমরা যদি অ্যাক্টিভেট করে রাখি বেশি আমাদের নেগেটিভ নিউরাল ওয়ার্ক, তখন আমরা তো ডিপ্রেস ফিল করব, মন মরা থাকবে, কোনো কিছু করতে ইচ্ছা করবে না, এই ব্যাপারগুলো কিন্তু হবে। আর ওই মানে ফিলিং অফ হেল্পলেসনেস যখন আসে মানুষের, তখনই কিন্তু সে এই সুইসাইডাল অ্যাটেম্পটটা নেয়। সুইসাইডের অ্যাটেম্পটটা নেওয়ার পেছনে কিন্তু মরে যাওয়াটা বড় রিজন না, তার প্রধান রিজনটা হচ্ছে এই কষ্টটার থেকে মুক্তি পাওয়া। কষ্টটা তার এত আনবিয়ারেবল হয়ে যায় যে ও ওটা ক্যারি করতে পারছে না। যখন সে এটা ক্যারিয়ার করতে পারছে না, তখন তার কাছে মনে হয় যে টেকিং ওন লাইফ ইজ দ্য ওনলি সলিউশন। আর অল্টারনেটিভ যে কিছু আছে সেগুলি তখন সে খুঁজে পায় না। এই কারণে আমরা বলি যে যার মধ্যে সুইসাইডে সে শখ করে সুইসাইড করছে বা এটা না, তার ভেতরে যে পেইনটা আছে সেটা সে ক্যারি করতে পারছে না আগে। সো ওই জায়গাটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং যে খুব কম্প্যাশনেট একজন পার্সন, খুব এমপ্যাথি যার মধ্যে আছে, সে কিন্তু এই জায়গাগুলো জাস্ট কখনো কখনো ছোট্ট একটা কথায় মানুষ কিন্তু ফিরে আসে। হ্যাঁ, তারপরে তাকে সাহায্য করা, তাকে তারপরে সাহায্য করা। আপা এই যে বন্ধুদেরকে আমরা যে বলছি, ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের মানে যে বলছি যে কম্প্যাশনেট হওয়ার জন্য, বা অনেক সময় দেখা যায় যে মানে এটা তাদের জন্য তো একটু টাফ হয়ে যায়, মানে তারা ওইটা বুঝে না, বা হয়তোবা দেখা গেল যে একটা ডিপ্রেসড মানুষ সে হয়তো অনেক নেগেটিভ বলছে, বা আজকাল আমরা যখন অনেক ভিডিও দেখি বলে যে টক্সিক মানুষ, নেগেটিভ মানুষ তোমার জীবন থেকে সরিয়ে ফেলো, এরকম বলতে থাকে কিন্তু। বাট আসলে কিন্তু আমার একটা বন্ধু যে একটু স্যাড আছে, বলে ওর সাথে কথা বললে ও সবসময় স্যাডই, ও বা ও একটু মানে মানে ও বামার, ও পার্টি পুপার, ও মানে ওর নেগেটিভিটি আমাদের সবাইকে উল্টা দেখা যাচ্ছে যে আমাদের জন্য উল্টা আরো আমাদের ফানটা নষ্ট করে দিচ্ছে। সো কিভাবে, হাউ ডু ইউ সে যে বন্ধুরা কিভাবে, হাউ ক্যান উই ডু সামথিং সো আমাদের এই জায়গা থেকে আমরা কোনোভাবে যদি নিজেদেরকে বা বন্ধুরা, হাউ ক্যান উই ডু দ্যাট, যদি আপনার কোনো টিপস থাকে এটা নিয়ে। এটা যেটা হয় যে ফ্রেন্ডরা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতে পারে, কারণ অন্যেরা কিন্তু বোঝে না, সবচেয়ে কাছে কিন্তু বন্ধুরা থাকে। ছোট ছোট যে চেঞ্জ গুলা হচ্ছে, মুডের ফ্ল্যাকচুয়েশন, বিহেভিয়ারাল ফ্ল্যাকচুয়েশন, কোনো কিছু ধরে রাখতে পারছে না,
এই জায়গাগুলা কিন্তু যে ক্লোজ যারা থাকে, হ্যাঁ, অনেক সময় ফ্যামিলি মেম্বাররা অত ক্লোজ থাকে না, বন্ধুরা যতখানি থাকে, তো বা তারা আমরা কিন্তু বলতেও চাই না আসলে ফ্যামিলি হ্যাঁ মেম্বারদেরকে, বন্ধুদের সাথে আমরা শেয়ার করি, যেটা ফ্যামিলিতে আওয়াজে বলি না। ওরা শেয়ারই করে না। তো হুম, ওখানে যেটা হচ্ছে যে তারা ওকে কিন্তু বলতে পারে, যদি জানে যে আমার মনে হচ্ছে যে তুমি অনেক বেশি ডিপ্রেস, কয়েকদিন ধরে তুমি এরকম কথা বলছো, স্পেশালি সুইসাইডাল যারা হয় তারা কিন্তু এই সাইন গুলা দেয়, তারা বলবেই যে ভালো হুম, লাগছে না, এই জীবন রেখে কি হবে, মরে গেলেই শান্তি, হ্যাঁ, আমি থাকলেই বা কি এই পৃথিবীতে, না থাকলেই বা কি। সো দিস আর দ্য সিমটম, এগুলাকে কিন্তু খুব হালকা করে ছোট করে দেখার কিছু নাই। যদি স্পেশালি আমি দেখছি যে একবার বলেছে না, দুইবার বলছে, তিনবার বলছে, তাহলে কিন্তু আমাকে এটা একটা রেড ফ্ল্যাগ হিসাবে নিতে হবে যে শুধু মুখে বলার জন্য সেটা ও বলছে না, হ্যাঁ, সে আসলে বাঁচতে চায় দেখেই ওই কথাগুলো বলছে, যে ও একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমি এই লাইনে থিঙ্ক করছি, হুম। প্লিজ হেল্প মি। এটা হয়তো ও মুখে ফুটে বলছে না যে প্লিজ হেল্প মি, কিন্তু দিস ইজ দ্য ওয়ে যে সে হেল্প চাচ্ছে। তখন যেটা হচ্ছে যে তাকে বলা যে আমি তোমাকে এইভাবে দেখছি, আমার মনে হয় তুমি কারোর সাথে কথা বলতে পারো, ইউ মে সিক হেল্প, তুমি ওকে। কারো সাইকোলজিস্টের কাছে যেতে পারো, বা তুমি আমাকেই বলো। এট দ্য বিগিনিং এ বন্ধুই বলতে পারে, আর যদি বন্ধু বলে যে না আমি তো পারবো না, চলো তোমাকে, তো এখন জোর করে নেওয়া যাবে না, আস্তে আস্তে তাকে এনকারেজ আস্তে আস্তে, করতে দ্যাটস ট্রু। এটা আরেকটা জিনিস, অনেক সময় আমরা যেতেই চাই না ডাক্তারের কাছে, ভাবি কি আমি কি পাগল নাকি, আমি কেন যাব, পাগলের স্পেশালি ডাক্তারের কাছে আমি কেন সাইকোলজিস্ট যাব? বা হ্যাঁ। সাইকিয়াট্রিস্টের কাছে তো যেতেই হুম। চায় না, ভাবে যে জি। গেলেই আমার নার্ভ দুর্বল, আমার হুম, কি মাথা খারাপ নাকি, সো আমাদের তো অনেক স্টিগমা গুলা আছে, সো এই হুম, হুম। জায়গাটার জন্য কিন্তু যেতে চায় না। কিন্তু এটা ওই যে বলছিল যে আমার শরীরের একটা মানুষ হিসাবে আমার যেমন একটা শরীর আছে, আমার তো একটা মনও আছে। আমার শরীরের যদি জ্বর জারি ক্যান্সার টাইফয়েড এত কিছু হতে পারে, আমরা যদি ওটা মেনে নেই এবং ডাক্তারের কাছে যাই, তো একটা জীবনে কি আমার মন খারাপ হতে পারে না? এখানে অনেক কিছু অফকোর্স। ঘটনা জীবনে আপস এন্ড ডাউনস হবে। সো কখনো হুম। কখনো তো আমি বিষণ্ণ হতে পারি, বা আমার মধ্যে এংজাইটি হতে পারে, বা আমি রাগ কন্ট্রোল করতে পারছি না, অনেক ধরনের প্রবলেম কিন্তু আমার লাইফে আসতে পারে। ইনফ্যাক্ট আপা আসলে দেখা গেছে যে মানে মানে ডিপ্রেশনের বা এরকম মেন্টাল হেলথ ইস্যুস গুলাতে দেখা যাচ্ছে যেটা অনেক সময় জেনেটিকও হয়, যাদের ফ্যামিলিতে অলরেডি ডিপ্রেশন অথবা বাইপোলার ইজ রানিং, দেখা গেছে যে তাদের কিন্তু এটা পাওয়ার একটা চান্স থাকে বায়োলজিক্যালি। প্লাস আবার যেটা দেখা গেছে যে টুইন বাচ্চা, একটা বাচ্চা যদি এরকম কোনো প্রবলেম থাকে, তো অন্য বাচ্চাটা 60% চান্স থাকে বেশি এই এরকম হয়। তো বায়োলজিক্যাল কারণ ছাড়াও যে সাইকো সোশ্যাল কারণগুলা, যেটা নশবা বলছিল, আপনিও বলছিলেন যে চাইল্ডহুড ট্রমা, আমার এনভায়রনমেন্টটা কেমন, আমি কি সেফ সিকিউর একটা পরিবেশের মধ্যে বড় ছিলাম, বা আমার কোনো একটা হঠাৎ কোনো একটা ঘটনা ট্রিগার করলো কোনো একটা কিছু, যে যে ট্রিগারটা আমার জন্য স্বাভাবিক না এবং সেটার সাথে আমি কোপ করতে পারছি না, এগুলো দেয়ার আর লট অফ রিজনস। এবং যখন এই জিনিসগুলো হয় তখন কিন্তু যেটা বলছিলাম, আমাদের ব্রেন গুলো কিন্তু ব্রেনের সেলগুলো নিউরন গুলো অ্যাকর্ডিংলি কিন্তু কাজ করতে থাকে। সো এই টোটাল জিনিসটা আমরা পিন পয়েন্ট করতে পারছি না, বাট এটার কিন্তু মানে যে মেন্টাল যে ফিজিওলজিক্যাল যে ব্রেইনের নিউরনের সেলের সাইড থেকেও কিন্তু একটা মানে এভিডেন্স সহই কিছু চেঞ্জেস এর ভিতর দিয়ে যায়। সো ইটস নট যে এটা আমার, ইটস নট ইন এনিবডিজ হেড, ইটস রিয়েল এটাই। এন্ড ইটস দেয়ার। এখন আমি জাস্ট এটা চোখে দেখি না দেখে, কেমো হুম, দিচ্ছি না দেখে, বা আমার ডায়াবেটিক্স এর ইনসুলিন নিতে হচ্ছে না দেখে এটা এটা এরকম, ইট ইজ এ সিমিলার প্রবলেম লাইক দ্যাট। ইটস জাস্ট এটা আমাদেরকে ওই ইম্পর্টেন্সটা দিতে হবে। এটা তো একটা ইন্টারনালাইজ ডিসঅর্ডার, হুম। আমি ভোগ করছি, আমার ভেতরে রক্তক্ষরণটা হচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না, দেখছে। জি। তাই না? আমার হাত কেটে গেলে রক্ত পড়বে, আমার দাঁত ব্যথা আমি গড়াগড়ি খাবো, সো মানুষ বুঝতে পারছে আমাকে নিয়ে যাবে, কিন্তু মন খারাপে এই জায়গাটা হয় না। ওরা ভাবে যে ও নিজে ইচ্ছা করে করছে, বা ও চাইলেই তো উঠে যেতে পারে, হ্যাঁ, ও তো একটু ইনিশিয়েটিভ নিতেই পারে। হ্যাঁ, নিজের থেকে একটু ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজনও আছে, ট্রু, একটু হুম। নিজেকে ধাক্কানোর প্রয়োজন আছে, সেটা সত্যি কথা, কিন্তু অন্যের সাপোর্টটাও দরকার, তাই না? যে সো আমাদের নশাবা, আমরা আসলে একটু নশাবের কাছ থেকে শুনি যে নশাবা তুমি অ্যাজ এ মাদার, প্রকৃতি আমার খুবই প্রিয় একটা বেবি, ইউ নো দ্যাট। সো তুমি অ্যাজ এ মাদার ফ্যামিলি পার্সন, তুমি যদি একটু বলো যে হাউ ইউ মানে
টেক কেয়ার অফ থিঙ্ক অফ মেন্টাল হেলথ। তোমার মেয়েটা, আমরা যেমন চাইল্ডহুড ট্রমা বা চাইল্ডহুড এমপাওয়ারমেন্ট এগুলো অনেক কিছু বলছিলাম, সো তুমি নিজেও এটার ভিতর দিয়ে গিয়েছো। সো তুমি কিভাবে টোটাল জিনিসটাকে দেখো, এবং হোয়াট আর ইয়োর ওয়েজ, সাম অফ দ্য টিপস দ্যাট ইউ উড গিভ টু ইয়োর সেলফ এন্ড দেন আদার্স, আর কি, যে থিংস দ্যাট মেক ইউ ফিল বেটার আর কি এই সময়টা? প্রথম যেটা, মানে আমি যখন বিশেষজ্ঞের কাছ থেকে গেলাম এবং ওনার কাছ থেকে প্রথম এই বিষয়টা আমি খুবই যে কথাটা আমি আগে কখনো শুনিনি, সেটা হচ্ছে নিজের সাথে পিস করা। সেটা আপনার মনের সাথে, সেটা আপনার শরীরের সাথে। আমি আগে আমার যেটা ফিল হতো যে আরে আমার চোখটা কোথায়, আমার নাকটা কোথায়, আমার মনে হতো যে আমার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করতাম এবং প্রতিদিন কালেক্ট করার চেষ্টা করতাম। প্রতিদিন মনে হতো যে আবার কোথায় জানি চলে গেল, আবার চোখ খুঁজে পাচ্ছি না, আমার নাক খুঁজে পাচ্ছি না, নিজেকে খুঁজে পাচ্ছি না। তো প্রথম কথা হচ্ছে আমি আমার নিজের সাথে পিসটা করার প্রথম চেষ্টাটা করেছি। এবং যেটা আমার বাবার একটি কথা সবসময় আমার ছোটবেলা থেকে শুনেছিলাম, কিন্তু এটার মর্মটা আমি আহ, জীবনের প্রতি ক্ষেত্রেই পেয়েছি, কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে সেটাকে আমি আহ, বলতে পারেন যে একেবারে রিলিজিয়াসলি পালন করছি। সেটা হচ্ছে প্রতিদিন নিজের ফিয়ারকে ফেস করা। প্রতিদিন, যেমন ধরেন আজকে আমি যে এই লাইফটা করছি, এটা কিন্তু আই এম ফেসিং মাই ফিয়ার। কারণ আমি এরকমই একটি ঘটনার জন্য কিন্তু আমার জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল। আমার যখন আমি আপনার সাথে কথা বলছিলাম, আমার প্রথমে মনে হচ্ছিল না আমি করবো না, বাট আমার ভিতর থেকে হঠাৎ করে কে জানি আরেকজন বললো যে ইউ হ্যাভ টু ফেস ইউর ফিয়ার, তোমাকে একটু যেতেই হবে। তো আমি আই এম ফেসিং মাই ফিয়ার এবং আমার ভালো লাগছে এটা করতে, যে আরে আমি তো কথা বলছি, আমি করে ফেললাম, আমি এরকম একটা লাইফ করে ফেললাম। কারণ আমার এই কারণেই কিন্তু আমার এত বড় একটা ট্রমা। তো ফেসিং মাই ফিয়ার, নিজের সাথে পিস করা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মানে এটা একেবারেই আমার নিজস্ব একটা জায়গা থেকে মনে হচ্ছে যে আমি অন্যকে দোষারোপ করাটা অনেক আগেই বন্ধ করে দিই। এইটা আমার জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে। যে প্রথম কথা হচ্ছে একেবারে আর্লি চাইল্ডহুডের যে ঘটনাটা, সেটার কারণ আমি খুঁজে পাই না, ওইটাকে আমি লেট গো করতে পারি না। কিন্তু এরপরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে আমি এখন আর বলি না যে তোমার জন্য এটা হয়েছে, অথবা আব্বু তোমার জন্য এটা হলো, আম্মু তোমার জন্য এটা হলো, অথবা আমার পার্টনারকে বললাম যে এটা তোমার জন্য হয়েছে, অথবা কোনো কিছুর কারণেই আমি এখন আর অন্যকে দোষারোপ করি না। আমি আজ যা এই মুহূর্তে আপনার সামনে সাদা কাপড় পরে বসে আছি, আমাকে দেখতে যেমনই লাগছে না কেন, এইটাতে আমি নিজেকে এটা তৈরি করেছি। আর আমার রিফ্লেকশনই আসলে আমি আমার পৃথিবীটাতে তৈরি করি। যেটা আপনি বলছিলেন একটু আগে, যে মিরর। তো এই মিররটা আমি আসলে ক্লিন করা শুরু করেছি লাস্ট 2 ইয়ার্স। যে আমাকে নিজেকে দেখতে হবে যে আমি আসলে কেমন। আমি নিজেকে দেখতাম না। তো আগে প্রথমে নিজেকে ভালোবাসা, নিজের সাথে পিস করা, আর অন্যকে মাফ করে দেওয়া। যে আপনাকে যে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে, সে কিন্তু আসলে আপনার অনেক বড় একটা দারুণ ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনাকে এমন একটা মানুষের তৈরি করে দিয়েছে, যে ঘটনাটা আপনাকে হয়তোবা অন্য কোনো জায়গায়, অন্য কোনো সেক্টরে আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন। সেটা আমার ক্ষেত্রে প্রতিনিয়ত হয় এখন। যে আমি যখনই দেখি যে আরে এই ঘটনা যেন এখনো মাঝে মধ্যে ইনবক্সে আমাকে মানুষ যখন, সকলে না, আমি এম ভেরি ব্লেসড যে আমাকে আমার দর্শকরা খুবই ভালোবাসেন, কিন্তু কিছু কিছু টেক্সট, কিছু কিছু কথা যেগুলোকে আমাকে একেবারে আমি বুঝতে পারি যে ইন্টেনশনালি আমাকে নিচে নামানোর চেষ্টা করে। আমি ওই টেক্সট আগে খুলতাম না, এখন আমি টেক্সট খুলি। ওই যে আই এম ফেসিং মাই ফিয়ার, টেক্সট খোলার পর আই সে থ্যাংক ইউ, যে আপনি যেটা করতেছেন, এরপরে আমি এখন আরেকটাতে ছবি আঁকবো, অথবা আমি আরো 2টা বেশি আসনের যোগা করবো, আমি আরেকটু সুন্দর করে মেকআপ করবো। আগে যেটা আমার মনে হতো, ও মাই গড, আপনি আমাকে এটা বললো, আরে আমি এরকম, আমি এত খারাপ। তো এইটা আমি প্রতিদিন চেষ্টা করি। আমি যে একেবারে পারফেক্ট করতে পারি না, বাট আমি প্রতিদিন করি, প্রতিদিন আবার দাঁড়াই, কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না। আমি একেবারে ওটাকে আঁকড়ে ধরে রাখি, বিকজ দিস ইজ মাই সেকেন্ড চান্স। আমি যেহেতু একেবারে আমার মৃত্যুটাকে আমি একেবারে মনে হলো যে চোখের সামনে দিয়ে দেখতাম, যে আমি চলে যেতাম। অ্যান্ড স্পেসিফিক ভাবে আমি তখন আরেকবার নিজেকে মনে হচ্ছিল যে আহ, আপনি হয়তো বা কারোর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি আপনার সন্তানের জন্য। তাদের জন্য ইম্পর্টেন্ট। মানে আপনি চলে গেলে আপনার বাবা মা কিন্তু
তারা একটা কষ্ট নিয়ে বেঁচে থাকবে। আপনার দর্শকরা আচ্ছা আচ্ছা 900 বার ছিল, আপনার পার্টনারও ওকে ওকে ওকে, বাট আপনার সন্তান অ্যাটলিস্ট সে আপনাকে ডিজার্ভ করে এবং আপনি তাকে, এটা আপনার রেসপন্সিবিলিটি। যেহেতু আমার কাছে তখন মনে হচ্ছে যে আমার সাথে যে ঘটনাগুলো, তারা নিশ্চয়ই, আমার প্যারেন্টস নিশ্চয়ই ইচ্ছা করে করেননি, তারা হয়তো বোঝেন নাই, তারা অ্যাওয়ার ছিলেন না, কিন্তু আমি তো অ্যাওয়ার। তো আমি যদি আমার মেয়েকে সেই অবস্থা একটা, মানে এই এই ওয়ার্ল্ডটা তো খুব সুন্দর ফেরিটেল না, এখানে অনেক ক্রুয়েলিটি আছে। তো সেই ক্রুয়েলিটিটাকে ডিল করার জন্য অ্যাটলিস্ট আমি তাকে পরিচিত করি। আমি হয়তো বা তাকে, তার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক, কারণ সে একজন রক্ত মাংসের মানুষ, তার হার্ট ব্রেক হবে, সে অনেক কিছু ফেস করবে, বাট সে যাতে জানতে পারে তার মা তার সাথে, এবং সে হাতটা বাড়ালে যাতে বুঝতে পারে যে ওকে হ্যাভ সামওয়ান, যে আমি তাকে যে বলতে পারি ইউনো মা আমার কষ্ট হচ্ছে, যেটা আমি পাই নাই। আমার মনে হতো যে আমি যেটা বললাম না, যে তখন না নিজেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ আমরা যারা ইন্ট্রোভার্ট, তারা ধরেন আমি একজন হঠাৎ করেই আমি আই ওয়াজ আ পেইন্টার, রাইট, দেন আই বিকাম আ পাপেটিয়ার, এন্ড সাডেনলি আমি কিন্তু আসলে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন ফরমেশন তৈরি করছিলাম, যে আচ্ছা পাপেট করলে হয়তো বা আমি এটার মধ্যে লুকিয়ে থাকতে পারবো, তখন আমাকে কেউ পোক করবে। আমি যে চাইল্ডহুডটা পাইনি, সেই চাইল্ডহুডটা হয়তো বা আমি পাপেট্রি করে করে ফেলবো, কারণ আমার চাইল্ডহুড ওয়াজ ভেরি লোনলি। আমি খেলতে পারি নাই, আমি খুব বেশি কথা বলতাম না, আমি ঠিক মতো কথাও বলতে পারতাম না, আমার সবকিছু খুব একটু মানে দেরিতে ছিল। তো এমন না, আমার কাজিনরা সবাই খুব ভালো করছে, আমার ভাইরা খুবই জোস রেজাল্ট করছে, সবসময় আমি কম্পারিজনের মধ্যেই থাকতাম, আরে ও তো, আরে ও তো গাধা, আরে ও তো অঙ্কে ভালো না, বাট আমি কিন্তু ভালো ছবি আঁকছিলাম। তো ওই সময়টা যদি আমার ছবি আঁকাটা কিন্তু অঙ্কের মতোই কিন্তু ইম্পর্টেন্ট, অফকোর্স সবাই ছবি আঁকতে পারে না, রাইট? পারে না। তো একজন আর্টিস্ট হয়ে মানে আপনি সংবেদনশীল, সেটা আপনার কখনো দুর্বলতা হতে পারে না। পারে না। আপনি সংবেদনশীল, তাহলে আপনাকে সেরকম ভাবেই হ্যান্ডেল করা উচিত। মানে আমার একটা, মানে আমি নিজে একজন প্যারেন্টস, আমি যে খুব ভালো একজন প্যারেন্টিং করছি তা বলবো না, বাট আমি প্রতিদিন আমার মেয়ের সাথে বড় হই, আমি বুঝি যে আমি যেটা ভুল করি আমি সেটাতে স্টিক থাকি না, আই ট্রাই টু ইম্প্রোভাইজ মাইসেলফ। কারণ আমার কাছে মনে হয় যে মানে আমাদের প্যারেন্টস এর মধ্যে যে আরে আমি যেটা বলি সেটাই, বাট অ্যাকচুয়ালি আপনি আপনার বাচ্চার সাথে বড় হন, তাহলে আপনি না নিজেকে প্রতিদিন আবিষ্কার করতে পারবেন। তখন আপনার কাছে মনে হবে না যে ইউনো, এটা বোর্ডমও হবে না। যে আমি অনেক সময় দেখি অনেক মারা বাবারা বলে উফ আর বলো না, এত জ্বালায়, এত ঝামেলা, বাট বিকজ আপনি একটা জায়গায় আটকে গেছেন, ইউ ব্লক ইউরসেলফ। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সংবেদনশীল ছিলাম, আমি তো বলতে পারতাম না যে ইউনো মা আমাকে একটু জড়িয়ে ধরো, অথবা মা আমি না অঙ্কে 13 পেয়েছি, বাট আমি কিন্তু দেখা গেল যে ড্রয়িং এ 99 পেয়েছি। তো এই যে একটা হিউজ ডিফারেন্স, হ্যাঁ। তো তখন মনে হতো কি যে আমার এখন যখন আমি গাছে পানি দিই, যে একটু আগে আপনি বলছিলেন না যে গার্ডেনিং এর কথা। যখন গাছে পানি, হ্যাঁ, তখন দেখি যে নিচে যে ফুলগুলো সেগুলো যখন রোদ পায় না, তখন কিন্তু আমি সরিয়ে তাকে রোদটা দিই। তো প্যারেন্টের এটা দরকার, যে বাচ্চা বলতে পারে না যে আমি রোদ পাচ্ছি না, তাকে ওই ওই নোটিসটা করা, যে আরে ও যে কথাটা বলছে না। ধরেন যে বাচ্চাটা বলে যে আমাকে দাও আমাকে দাও, আমার অ্যাটেনশন লাগবে অ্যাটেনশন লাগবে, কিছু বাচ্চা হয়তো বলতেই শিখে নাই। তার এই সাইলেন্সটা বোঝার জন্য খুব বেশি কিন্তু বেগ পাওয়ার দরকার নেই। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমি একজন সো কল্ড নায়িকা, তো মিডিয়াতে এবং সব জায়গায় ফ্যামিলিতেও সেটা শুনতে হচ্ছে, আরে তুমি তো নায়িকা, তো তুমি কি ভালো মা নাকি, তুমি কি কখনো ভালো মেয়ে হতে পারবে নাকি, বিকজ তুমি তো একজন নায়িকা। এটা এইটা কিন্তু একটা মায়ের জন্য, একজন মানুষের জন্য রীতিমতো মানে একটা জঘন্যতম অপরাধ। কারণ আপনি জানেন না যে আপনার সন্তানের সাথে তার কি সম্পর্ক। ইভেন তার বাবাও কিন্তু এটা কখনো বুঝতে পারবে না, কারণ 9 মান্থস আপনি আপনার বাচ্চার সাথে কিভাবে ক্যারি করেছেন। এবং সকল মাই যে মানে মানে প্রেগন্যান্সিকে সেলিব্রেট করে সেটা আমি বলবো না, কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু অনেকে কিন্তু সেটা সেলিব্রেট করে ইন হার ওন ওয়ে। তো এখানে কোয়ান্টিটি যে কোয়ালিটি বিষয়টাকে এমফাসিস করাটাও খুব জরুরি। যে আপনি কাজ করছেন কিন্তু এর জন্য না যে আমি নিজে মনে করি যে অনেক মা আছে, আরে আমি তো সারাক্ষণ আমার বাসায় বাচ্চাকে সময় দিলাম, কিন্তু আপনি আসলে তখন যে বাংলা দেখছেন,
হুম বাট আপনি কিন্তু দেখেনই নাই, আপনি বাসায় আছেন, বাট ইউ ডোন্ট নো যে আপনার বাচ্চা কি করছে অথবা আপনার বাচ্চার এই মুহূর্তে কি দরকার। তার চেয়ে আমি শুটিং শেষ করে এসে যদি আমি দেখি যে আই গিভ মাই ডটার মানে হাফ অ্যান আওয়ার উইথ ফুল অ্যাটেনশন, ওইটা অনেক অনেক বেশি ফলপ্রসূ, অন্তত এটা আমার আমার কাছে মনে হয়। তো এটাই আমি সকলের কাছে অনুরোধ করব যে প্যারেন্টসের কাছে, আমি নিজেও প্রতিদিন শিখছি এবং আমাকে আমার মেয়ে আমাকে প্রতিদিন শেখাচ্ছে। তো নিজে একটা রিজন খুঁজে বের করেন যে কেন আপনি বাঁচবেন। আমি বেঁচে আছি বিকজ আমি জানি যে আমার আমার মেয়েকে আমার প্রয়োজন। এটা এক নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আই ফিল যে আমার ভিতরে যে আমি একজন ইম্প্যাক্ট, যেটা আপনি বলছিলেন, আমি একজন ইম্প্যাক্ট। আমার মানুষের কষ্টে কষ্ট হয়, আমি কুকুরের কষ্ট দেখতে পাই না, সেখানে মানুষের কষ্ট হলে আমি পাগল হতে। তো এইটা নিশ্চয়ই আমার দুর্বলতা না, নিশ্চয়ই এই এনার্জিটাকে আমি অন্য কোনো ভাবে কাজে লাগাবো। এবং সেই কারণেই আমি পাপেট্রিটাকে এত সিরিয়াসলি নিয়েছি এবং আমি আর্ট থেরাপি করি এখন। আমার একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে টুগেদার উই ক্যান। আমি স্পেশালি অ্যাবলদেরকে পাপেট্রি শেখাই, বিকজ আমার কাছে মনে হয় যে একটা গান যদি আপনাকে 2 মিনিটের মধ্যে মন ভালো করে দিতে পারে, একটা পারফরমেন্স, ইভেন এটাও আমি একটু অনুরোধ করতে চাই, কারণ আমি আসলে অনেক কথা বলছি আসলে খুব সুন্দর লাগছে তোমার কথাগুলো। হ্যাঁ হ্যাঁ বলো, আমাদের ভালো লাগছে তোমার কথা শুনতে। সেটা হচ্ছে যে যেমন ধরেন এই যে আমি ডিপ্রেশন নিয়ে কথা বলছি, এটার পরে কিন্তু দুই ধরনের কাজ হবে। এক হচ্ছে মিডিয়াতে যে বিষয়টা হবে, আরে ও তো ডিপ্রেসিভ, আরে ওকে শুধু এমন ক্যারেক্টার দাও যেখানে শুধু মানে ডিপ্রেশনের ক্যারেক্টার। এইটা কিন্তু আমার জন্য মানে আপনি যদি একটু সেন্সিবল হন, আপনি কিন্তু একটি মেয়ে ডিপ্রেশনে আছে আপনি জানেন, তাকে আপনি আরো এমন কিছু ক্যারেক্টার, কারণ আমরা যখন ক্যারেক্টারটা করি সেটা কিন্তু শুধুমাত্রই করি না, আমরা সেটাকে ধারণ করি, আমরা সেটাকে নিয়ে চলাফেরা করি, আমরা সেটাকে নিয়ে ব্রিথ করি। তো তার চেয়ে আপনি যদি দেখছেন যে আচ্ছা এই মেয়েটা ডিপ্রেশনে আছে এবং আমি আই এম ব্লান্ট এনাফ, আমি বলছি যে আমি ডিপ্রেশন ফেস করি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আমি আমার কাজের ক্ষেত্রে ভুল, বিকজ আমি কিন্তু সেটাতে প্রতিদিন আমি যুদ্ধ করছি। তো ইউ শুড অ্যাপ্রিসিয়েট মাই মানে আমি যে কন্টিনিউসলি ফাইট করছি, সেটার চেয়ে যদি আপনি আরে তুমি তো ডিপ্রেশনে থাকো, তোমাকে একটা সুসাইডাল ক্যারেক্টার, ওয়াই? ইট মিনস আপনি বোঝেন নাই, তার মানে বিকজ আপনি একজন অ্যাক্টর, ইট মিনস যে আপনি আপনার পার্সোনাল ক্যারেক্টার প্লে করবেন না, আপনি কিন্তু একটা ক্যারেক্টার, অন্য কোনো ক্যারেক্টার করবেন যেটা হয়তো আপনাকে আপনার জন্য একটা নতুন উইন্ডো খুলে দেবে। কিন্তু ইউ ক্যান লিভ থ্রু দ্যাট ক্যারেক্টার আর কি। এক্স্যাক্টলি, যেমন ধরেন আমি রিসেন্টলি অথবা লাস্ট 2 ইয়ার্স আমি খুব মানে এমনিতেও মিডিয়াতে ইউ নো লটস অফ থিংস আর গোয়িং অন, তো সেখানে আমাকে যত ক্যারেক্টার দেওয়া হয় সবই হচ্ছে কেউ মরে যাচ্ছে আর সুসাইড অথবা মানে সাইকো। একটা বিষয় হচ্ছে একজন মানুষ ডিপ্রেশনে আছে সে কিন্তু সাইকো না, সাইকো না, সাইকো। হ্যাঁ, তো এই যে মিথগুলা সেটা একটা বড় বিষয়। আরে ও তো ডিপ্রেশনে আছে, আরে ধরেন আমি বললাম যে আমি আমার বাচ্চাকে সময় দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি আপনাকে রিচ করতে পারি না, কিন্তু ওইটাকে কোট করে দেওয়া হবে, আরে ও তো তুমি দেখো না এই ইন্টারভিউ দিচ্ছে তো ডিপ্রেশনে আছে। আমি ডিপ্রেশনে নাই, আমি ডিলিং উইথ ইট। আপনিও ডিপ্রেশনে আছেন, উই আর ডিলিং উইথ, এবং উই আর মানে এটাই ফেয়ার যে এটা আমরা বলবো যাতে আরেকটি মানুষ নিজেকে হেল্প করতে পারে। তো এটা একটা বিষয় যেটা আমি মিডিয়ার কাছে করবো, যে যারা আমার ধারণা যে নিউ জেনারেশনে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, কারণ এখন তো প্যান্ডেমিকের কারণে আরো বেশি তাদের আর্থিক কষ্ট আছে, তারা অ্যাক্টিং করতে পারছে না। দেখেন একজন রাইটার কিন্তু চাইলে লিখতে পারছে না, কিন্তু একজন অ্যাক্টর কিন্তু অ্যাক্টিং করতে পারছে না। তার মানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে সেই জায়গাটা বোঝা উচিত। তো তার ওই জায়গাগুলোকে কনসিডার করা উচিত। এবং আমার কাছে আরেকটি বিষয় হচ্ছে যে বাচ্চাদের বিষয়ে আমি আরেকবার আসি, আমি তো অ্যাক্টিং এর জায়গাটা আসলাম আমার অ্যাক্টরের জায়গা থেকে। তো এই আর্ট থেরাপিটাও বাচ্চাদের ক্ষেত্রেও অনেক হেল্পফুল হয়, যেটা আমি আমার মেয়ের সাথে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমি ওকে মানে জোর করে কোনো কিছু চাপিয়ে দিই না, বাট ও জানে যে ওকে প্রতিদিন ছবি আঁকতে হবে, এবং সেটা এখন আগে হয়তো আমি ওকে বলতাম, এখন ও নিজে থেকেই করে। ও ওর আনটোল্ড কথাগুলো ও ছবির মাধ্যমে প্রকাশ করে, এবং আমার কাছে মনে হয় ইমোশনটা প্রকাশ হয়ে যাওয়াটাও খুব জরুরি। এই যে ধরেন আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, বিকজ আমরা আসলে
হঠাৎ করে একটা জায়গা পাই, হঠাৎ করে বলে ফেলি, তখন একটা এলো পাথারি একটা ঘটনা ঘটে যায়। তো সেইটাও কিন্তু আপনাকে কি আপনার সন্তানকে ওই এক্সেসটা দিতে হবে, যাতে সে এসে তার মানে একটা আবোল তাবোল কথা বলারও জায়গা পায়, যে জানো মা, আমি না দেখলাম যে একটু আগে একটা মেঘ বানরের মতো লাফাচ্ছে। আপনার কাছে হয়তো বা আপনার লজিক্যাল ব্রেনের কাছে মনে হতে পারে যে আমি তখন নেটফ্লিক্স, বাট না, আপনি ওই সময়টা জাস্ট গিভ হিম 5 মিনিট, সেই একটা হয়তোবা একটা হাগ, ও তাই মা, ইউ অ্যাপ্রিশিয়েট, সেটা তো হয়তোবা একটা ভ্যান গগ হয়ে যেতে পারে, একজন নবেরা আহমেদ ক্রিয়েট হতে পারে। তো আমার সকলের কাছে এইটাই অনুরোধ, যাতে একটু সংবেদনশীল হই আমরা, পাশের মানুষের নীরবতাটাকে, তার নিস্তব্ধতাকে ধরে নেই না যে এই মানুষটি আসলে কথা বলতে চায় না। এবং একটু আগে আপা একটা কথা বলছিলেন, যেটা আমার ভিতরটা একদম হু হু করে উঠলো, যে অ্যালার্ম দেয় কিন্তু মানুষ। আমি নিজে অনেকবার অ্যালার্ম দিয়েছি আমার প্যারেন্টসকে, আমার পার্টনারকে, যে আই এম সিকিং হেল্প, কিন্তু সেই ধরেন আমি সেটা কবিতার আকারে লিখেছি। এখন এই যে প্রকাশ করছি, সেই প্রকাশটাও যদি কবিতার আকারে ধরেন স্ট্যাটাস গেল, তখন হয়তো বা আমাকে ফোন করে বলা, কবিতা কেন লিখছো, নামো 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 এই কবিতা। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমাকে একটু ধরো। আমি একটা কথা বলি যে আহারে হয়ে যাওয়ার আগে প্রত্যেকজনই একবার বলে বাঁচাবে, কিন্তু ওই শব্দটা কারা শুনতে পায়। তো আমার সেটাই আমার ইম্পর্টেন্ট। একটু এইটা খুব জরুরি যে আমরা একটু সংবেদনশীল হই, একটু বুঝি যে পৃথিবীর সব মানুষ এক না। এক এক না। থ্যাংক ইউ নশাবা। আমাদেরকে আসলে মুস্তাক ইমরান, মানে আমি তোমার বলছিল যে থ্যাংক ইউ নশাবা ফর শেয়ারিং ইউর লাইফ স্টোরিজ উইথ আস, বিকজ তুমি এরকম শেয়ার করছো দেখে দেখা গেছে যে অনেকেই আসলে ডিপ্রেশনটাকে একসেপ্ট করতে শিখবে তোমার এই স্টোরির মাধ্যমে। লট অফ পিপল উইল বি এনকারেজ, কারণ তুমি আজকে অনেক ডিটেলে বলেছো। আমি খুবই মানে আমি তো তোমাকে বলেছি, আমি নিজে ফিল করছিলাম পার্সোনালি, এবং তুমি এত সুন্দর করে গুছিয়ে বলেছো, আমি 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 নিজেই খুব অবাক। সো ইটস ওয়াজ ভেরি ওয়েল সেড দা ওয়ে ইউ সেড ইট। প্লাস ইমেল আমাদেরকে জার্নিটা, জি আপা আপনি বলেন না আপা। হ্যাঁ, না, আমি সে নওশাবার জার্নিটা এত সুন্দর করে ও আর্টিকুলেটেড করেছে, একদম ও ফিল করে বলছে, তো সো এটা খুব টাচিং। খুব ইজিলি টাচ। হ্যাঁ, আমি মিরন আমাকে ধরছে, আমি পুরো দেখতে পাচ্ছি। সো ও যে ধরতে মানে ও যে জিনিসটা আমরা বলি যে স্টার্ট লাভিং ইয়োরসেলফ, হ্যাঁ, ও কিন্তু সেই জায়গাটাই বললো, বললো নিজেকে করা, আমি আমি তাই হিসাবে নিজেকে অ্যাকসেপ্ট করা, তারপরে আমার নট সো গুড এরিয়াস গুলো আমি ইমপ্রুভমেন্ট করব, কিন্তু নিজের অ্যাকসেপ্টেন্স একটা জায়গাটা খুব খুব জরুরি। আর বাচ্চার প্যারেন্টিং নিয়ে, কারণ আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে যেখানে বাচ্চা মানে এখন তো আর বাচ্চা নাই, ও বড় হয়ে গেছে, কিন্তু বলে যে কম্পারিজন গুলা মা করতো বা বাবা মা করতো আরেকজনের সঙ্গে, এবং আমাকে বলেছে যে আমি সুন্দর ড্রয়িং গিয়ে পুরস্কার পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, একটা ছেলে ইউএসএ তে পড়তো, ও একবার বললো, একজনের কথাই বলছে, এরকম অনেক অসংখ্য আছে, যে মাকে যখন ওটা দেখিয়েছে খুশি, মা বলেছে এটা দিয়ে কি হবে, লেখাপড়ায় কি করছো সেটা আগে দেখাও। এই যে জায়গাগুলা, তাই না, ওকে আমি রিজেক্ট করে দিচ্ছি, এবং অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত কিছু না করলে আমরা বাচ্চাটাকেই রিজেক্ট করে দেই, আমরা ওর অ্যাক্ট বা অ্যাকশন আর পার্সনের মধ্যে ডিফারেন্সিয়েট করি না, আমরা ওর একটা বিহেভিয়ারকে অপছন্দ করতে পারি, কিন্তু আমরা পুরো পার্সনকে কিন্তু রিজেক্ট করতে পারি না। কিন্তু ওই ফিলিংসটা যখন হয় এরকম করলে তোমাকে আমি ভালোবাসবো না, আরে বাবা মা যখন হয়েছে তখন লাভ ইজ আনকন্ডিশনাল, আমার বাচ্চা আমার ভালোবাসা পাবে, এটা ওর অধিকার। কখনো ওর কোনো কাজে আমি বেশি খুশি হব, কখনো হয়তো ওর মন্দ কাজে আমি মন খারাপ হব, কিন্তু আমি কি আমার লাভটাকে তো উইথড্র করবো না, করবো না। জায়গাগুলা তার বিকাশে সাহায্য কিভাবে করতে পারি, এই জায়গাগুলো আমরা অনেক সময় বুঝি না, যেটা নওশাবা বলছিল। আর ট্রু যে ছবি আঁকার মাধ্যমেও কিন্তু আমাদের কষ্টগুলা, যে ভেন্টিলেশনের কথা বলছিলাম, হ্যাঁ, আমরা কিন্তু ভালো বোধ করি, and it is very important to nurture। এবং নওশাবা এত সুন্দর করে বললো যে একটা গাছকে আমি যদি নার্চারিংটা ঠিক মতন করি, রোদের সময় রোদ, জলের সময় জল দিচ্ছি, আগাছা পরিষ্কার করছি, যখন যেটা দরকার সেটা করছি, তাহলে কি হবে,
আমি ওটা কেয়ার করছি। সো তখন নার্চারিংটা হলে ওটা ফুলে ফলে ভরে উঠবে একদিনে। তো একটা যে কোনো সম্পর্ক, সেটা শুধু বাচ্চা না, এটা যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক, ইট নিডস নার্চারিং। এই যত্নটার প্রয়োজন আছে, মনোযোগটার প্রয়োজন আছে। জি, বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি জরুরি। জি, থ্যাংক ইউ আপা। আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো অলমোস্ট হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা শুরুর দিকে আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে ঠিক মতো কথাটা সবাই শুনতে পাইনি, বাট আস্তে আস্তে কিন্তু কথার ফ্লো গুলো খুব সুন্দর করে এগিয়ে গেল। আমাদেরকে আসলে সেলিনা আহমেদ ও বলছিল যে প্রমিনেন্ট সায়েন্স গুলো ডিপ্রেশনে বলতে, বাট আমরা আসলে এটা নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আই গেস যদি তুমি দেখো একটু আগে গিয়ে প্রোগ্রামটা, তাহলে তুমি দেখতে পারবে যে আপা অনেক ডিটেলস এটা নিয়ে অনেক কথা বলেছে। অনেক সময় তোমার জন্য অনেকেই ভালোবাসা দেখিয়েছে। সো আজকে আমরা প্রোগ্রামটা আসলে শেষ করব কিছুক্ষণের মধ্যেই। থ্যাংক ইউ সো মাচ নওশাবা, তোমার এত সুন্দর করে আজকে আপাও কিন্তু খুব হ্যাভ বিন ভেরি টাচড, মানে উই অল, মানে আমরা যারা দেখেছি তোমাকে এবং আমরা যারা আজকে লাইভেও আমাদেরকে দেখেছে, আমাদের প্রোগ্রামটা আসলে দেখা যায় অনেক মানুষ এর পরে দেখে। আই এম শিওর এভরিবডি ইজ ভেরি টাচড বাই ইয়োর ব্রেভারি অ্যান্ড ইয়োর ইমোশন, অ্যান্ড তুমি যে একজন এমপ্যাথ সেটার কারণে, যে তুমি একজন মানুষ যে খুব কম্প্যাশনেট, এবং সেটা তো পৃথিবীর রিওয়ার্ড, মানে আমরা সবসময় বুঝি না কোনটাকে রিওয়ার্ড করা দরকার, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান কোয়ালিটি, এন্ড আই এম ভেরি গ্রেটফুল যে ইউ পজেস দোজ ইম্পর্টেন্ট কোয়ালিটিস ইন লাইফ, এবং সেটা হয়তো প্রকৃতির মধ্যেও তোমরা দিয়ে দিচ্ছ সেভাবেই, তোমাদের মাধ্যমেই তো শিখছে, কারণ আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখতে, আপা যেমন বলছিল চাইল্ডহুড রিজন। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনাকেও আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে কিভাবে করে আমরা আসলে উই ক্যান হেল্প আওয়ার সেলফ যারা ডিপ্রেশনে ভুগছি, এবং আমরা যারা বন্ধুরা আছি বা, এবং আসলে আমি একটা স্টাডি দেখছিলাম যে 80 to 90% ডিপ্রেশন কেস কিন্তু দেখা যাচ্ছে যে ভালো হয়ে যায় যদি ইন্টারভেনশন হয়, যদি ডাক্তার দেখানো হয়। সো এটাকে আসলে এক্স্যাক্টলি, সো আমরা এটাকে ব্যাক সিটে না রেখে, মানে একটু যদি এক্সপ্লেন করে বলি যে ধরেন আপনার আপনার ডায়াবেটিক্স হলো বা একটা হার্টের ডিজিজ হলো, আপনি কিন্তু যদি ওটাকে আনট্রিটেড রেখে দেন, তখন কি হবে, একটা সময় সেটা অনেক বড় হয়ে যাবে, ইট মাইট কিল ইউ। সো ডিপ্রেশন, এংজাইটি, মেন্টাল হেলথ ইস্যুস গুলাও যদি আপনি আনট্রিটেড রেখে দেন, তখন কিন্তু লং টাইম একটা আনট্রিটেড জিনিসগুলো দ্যাট অলসো কিলস ইউ। সো আসলে আমরা আসলে সুইসাইড কিল করে না, ইলনেসটা কিল করে। এই ডিফারেন্সিয়েশন গুলাটা বোঝা খুবই জরুরি, এবং আমরা যদি এটা নিয়ে কথা না বলি তাহলে কেউ ডিফার করবে না। এবং ওই যে একটু আগে যেমন নওশাবা বলছিল যে আমরা তাদেরকে সাইকো ডাকি, উইয়ার্ড ডাকি, বা বলি যে তাদের মানে ওর কোনো ড্রামা কুইন, তো অনেক প্রবলেম আছে, যে এগুলা জিনিস আমরা যখনই কেউ আমরা কোনো মেন্টাল হেলথের বিষয় থাকে তখন তাদেরকে আমরা অনেক টাইটেল দিই। যে একটা ক্যান্সার পেশেন্টকে কিন্তু আমরা বলি ব্রেভ, কারেজিয়াস, অনেক রেজিলিয়েন্ট, তারপরে আমরা অনেক প্রশংসা করি, বাট ইটস দ্য সেম থিং, ইটস ইলনেস, উই হ্যাভ টু ট্রিট ইট অ্যাজ ইট ইজ। মানে আমরা এটা না করে এটা পারবো না, যতদিন করব না ততদিন আমরা সাফার করব, এবং আমাদের মধ্যে আস্তে আস্তে, সে কারণেই বলে যে এটা নেক্সট বড় প্যান্ডামিক হবে পুরো ওয়ার্ল্ডের। মানে যদিও এখন আমরা কোভিড এর কারণে আমরা এটা ফেস করছি, বাট দিস ইজ গানা বি আ হিউজ থিং ফ্রম 5 to 7 years। সেটা আমাদের ভিতরে অনেক বড় করে আমাদের মধ্যে আসবে, এবং এটা একটা লিডিং ডিজিজের মতো হয়ে যাবে যেটা উইল কিল আস। সো আমাদের সেই সাবধানতাটা এখন থেকে, আমাদের অ্যাকশনস কিছু নেওয়ার বিষয় আছে, এবং এটা নিয়ে কথা বলা, এবং সেটার জন্য ইন্টারভেনশন, আর্লি ইন্টারভেনশন, ডাক্তার দেখানো খুবই জরুরি। সো থ্যাংক ইউ আপনাদেরকে, দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় থাকার জন্য। আজকে আমরা এনআরবি কানেক্ট টিভির মাধ্যমে এটা ডিসিতে এটা প্রচার হয়েছে। ইটস আ কমিউনিটি টিভি চ্যানেল ইন ডিসি এরিয়া, এবং ওয়াক টু সেরেনিটি, আমি নদী রশিদ, আমরাও একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন, আমেরিকা, আমরা বাংলাদেশেও কাজ করছি, হয়তোবা কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবো। সো আপনারা ভালো থাকবেন। আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে যেটা নিয়ে আপনারা চান আমরা কথা বলি, আমি ভাবছিলাম আসলে যে স্ট্রেসটা নিয়ে কথা বলবো, যে অফিস স্ট্রেস অথবা মানে কাপল রিলেশনশিপ, বিশেষ করে অনেক ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বেড়ে যাচ্ছে, এই দুটো টপিক আমি ভাবছিলাম হয়তোবা নেক্সট কথা বলবো। বাট আপনাদের যদি আরো কোনো পছন্দের কোনো টপিক থাকে যেটা নিয়ে চান যে আমরা ডিপলি কোনো কথা বলি, সেটা নিয়ে কথা বলবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ দূরত্বে থাকবেন প্লিজ। বাংলাদেশের অবস্থা এখন খুবই অ্যালার্মিং, আমরা সবাই, ইভেন আমেরিকার অবস্থাও আসলে এখন একটু আবার সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস ইনফেক্টেড হচ্ছে। সো আপনারা সাবধানে থাকবেন। অবশ্যই আমরা বাইরে যাব সবাই, কিন্তু এমন ভাবে যাব যেটা প্রয়োজন যখন যাব, এবং একজন আরেকজনের টেক কেয়ার করবো, বিকজ উই কেয়ার ফর ইচ আদার। এটা আমাদের একটা মানবিক একটা
অটোমেটিক জিনিস, যেটা আমি চাইলেও আসলে অ্যাভয়েড করতে পারি না। সো স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য লাভ। থ্যাংক ইউ। আমি ওয়েট করছি